মামা, তুমি আমার সাথে একদম ঠিক করলে না। দুই বোনকে আমার সাথে কেন বিয়ে দিলে? দিলে তো দিলে, একেবারে আবার সিনিয়র মেয়েদেরকে আমার বউ বানিয়ে দিলে। মামা, আমার সাথে এমন কেন করলে? চুপ কর। আমি যা করছি ভালোই করছি। তোর ভাগ্য ভালো যে এই বয়সে তুই বিয়ে করতে পারছস। তাও আবার দুইটা মেয়েকে দেখে তোর ছোট মামা এত বড় হয়ে গেছে, একটাও বিয়ে করার ক্ষমতা হলো না, আর তুই দুইটা পাইছস। এটাতে শুক্রিয়া কর। আমার কোনো ইচ্ছা ছিল না দুইটা বিয়ে করার। একা থাকার মধ্যে অনেক মজা। যেখানে নিজে চলি তোমার পয়সায়, সেখানে আমি ওই দুইটা বউকে কিভাবে চালাবো? কুল, এত রাগ করা লাগবে না, এত চিন্তা করা লাগবে না। তোর বউদের দায়িত্ব আমার। আমি যেহেতু বিয়ে করেছি, আমি তোর বউদের দায়িত্ব নেব। তোর ভালোর জন্য দেখে বিয়ে করিয়েছি। সো এত চিল্লাফাল্লা না করে বাসর ঘরে যা। দুই বউকে একই রুমে রাখছো নাকি? ধ্যাত, কি বলিস? আগে বড় বউয়ের কাছে যাবি, তারপর ছোট বউয়ের কাছে যাবি। দূর ছাতা, হচ্ছেটা কি মামি? নয়নের কথা শুনে মাম্মি এসে বলল, কি হয়েছে রে বাপ, ডাকছিস কেন? মামি, মামা এটা কি করলো? আপনি মামাকে না কেন করলেন না? দুইটা সিনিয়র মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দিল। দেখ, আমাদের কোনো ছেলে নাই। আমরা তোকে ছেলে হিসেবে বড় করতাছি। তোর মামা যা করেছে তোর ভালোর জন্যই করছে। মামা কিভাবে আমার ভালো করলো? আমার খরচ আমি নিজে চালাতে পারি না, আপনাদের ঘাড়ে চেপে খাচ্ছি। সেখানে আমি আমার বউদের কিভাবে খাওয়াবো? তাও আবার দুইটা বউ। ওইটা তোমাকে ভাবতে হবে না, ওইটা আমরা দেখে নেব। যাও, অনেক রাত হয়ে যাচ্ছে। প্রথমে তোমার রুমে যাবে, তারপর রুমে যাবে। আর কোনো কথা শুনতে চাই না, যাও। নয়ন মামির কথাগুলো শুনে পেছনে ঘুরে যেতে লাগলো আর ভাবতে লাগলো। কাহিনী কি? হঠাৎ করে মামি এত ভালোবাসা দেখাচ্ছে, তাও আবার এত মিষ্টি মধুর ডাক। সাথে বলে দুই বউকে নিয়ে আমার ভাবা লাগবে না? আমার মাথার উপর দিয়ে সব যাচ্ছে। দূর, কী যে করব, মাথা কাজ করছে না। এইটুকু শিওর, কোনো তো স্বার্থ আছে এর ভিতরে। না হলে তো মামিকে এত খুশির সাথে আমার বউদের নিয়ে চিন্তা করতে না করে। নয়ন কথাগুলো ভাবতে ভাবতে যাচ্ছিল। নয়ন রুমে যেতে খাটের উপরে দুজনকে তর্ক করতে দেখে নয়ন চমকে গেল। নয়ন বলে উঠল। এক্সকিউজ মি। নয়নের কণ্ঠ শুনে দুজন তর্ক থামিয়ে নয়নের দিকে তাকালো। একজন বলে ওঠে, এই ছেলে, তুমি কে? আর আমাদের জামাই কোথায়? ওকে তাড়াতাড়ি পাঠাও। আমিও দেখব ওই কার সাথে আগে বাসর করে। হ্যাঁ হ্যাঁ, পাঠাও। আমিও দেখব কার সাথে করে, বড় বউ সাথে নাকি ছোট ভাইয়ের বউ। আমি আপনাদের হাজব্যান্ড। কি? তুমি? হুম। ফোনে তো দেখে মনে হইল বড়, এখন তো দেখি একেবারে পিচ্ছি। আচ্ছা যাই হোক, এইদিকে আসো। নদীর কথা শুনে নয়ন ভয়ে বলে, না, দূর থেকে বলেন, কি বলবেন? আপনাদের যে ব্যবহার দেখলাম, আমার মায়ের খাওয়ার কোনো ইচ্ছা নাই। আজব কথা, তোমাকে কেন মারবো? আমরা তোমার বউ, তুমি কি আমাদের ঘোমটা খুলে দেখবে না? ও হ্যাঁ, বাট একসাথে কেমনে কি? আগে আমাদের ঘোমটা খোলো, তারপর তুমি চয়েস করবে কার সাথে বাসর করবে। যাকে তোমার ভালো লাগবে তার সাথে করবে, কেউ বাধা দিবে না। কিরে, কি বলস? আমিও রাজি। আমি জানি তোকেও চয়েস করবে, কিন্তু আমি ওর বড় বউ, সম্পর্কে আমার কাছে আগে আসার কথা। ওই সব আমি জানি না। এই আসো, তাড়াতাড়ি ঘোমটা খোলো আর বলো কার সাথে প্রথম বাসর করবে। আমরা দুজনই বসছি। নদী নেহাকে নিয়ে খাটের উপরে বসলো। নয়ন ভয়ে ঢোক গিলতে লাগলো। নয়ন ভয়ে আস্তে আস্তে এগিয়ে গেল। নয়ন বড় বইয়ের ঘোমটাটা খুলতে নয়ন চমকে গেল, ভুরকুচকে তাকালো। নেহা লজ্জায় বলে ওঠে, এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে তোমার পছন্দ হয় নাই, তাই না? জানি না। নয়ন মনে মনে ভাবতে লাগলো, খেয়ে কাজ পাই নাই, এমন মায়ার লগে আমাকে বিয়া দিল। আমার গায়ের রং ধপধপে সাদা, আর শ্যামলা মেয়ের সাথে বিয়ে দিল। ধুর, কচু ভালো লাগে না। অয়ন ভাবতেই নদী বলে ওঠে, কি গো, আমাকে দেখবে না? নদীর কথা শুনে নয়ন ভাবতে লাগলো। কি কচু আর দেখবো, জমজ যেহেতু এটাও সেম হবে। ধুর কচু। নয়ন বিরক্ত হয়ে ছোট বইয়ের ঘুমটা খুলে নয়ন তাকাতে চোখ বড় বড় করে ফেল। নয়নের হাসি ঠোঁটের কোণায় ফুটে উঠল। নয়ন সোজা নদীর কপালে চুমু দিয়ে বলল, মাশাআল্লাহ। নয়নের কাণ্ড দেখে বড় বইয়ের মন খারাপ লাগলো। নদী খুশি হয়ে নয়নের গালে কিস করে বলল, জান বলো,
কার সাথে বাসর করবে, আমার সাথে নাকি আপুর সাথে? নয়ন দুজনের দিকে তাকিয়ে কিছুক্ষণ ভেবে বলে। তোমার সাথে ছোট বউ। নয়নের কথা শুনে নেহা ওইখান থেকে উঠে চলে গেল। নেহা বাহিরের দিকে যেতে লাগলো আর ভাবতে লাগলো। গায়ের রংটার জন্য সব দিকে পিছিয়ে গেলাম, স্বামীর ভালোবাসা থেকেও পিছিয়ে গেলাম, যেখানে আমার থাকার কথা সেখানে ছোট বোন, সব জায়গায় আমার ছোট বোন। নেহা কথাগুলো ভাবতে ভাবতে চোখের পানি ফেলতে ফেলতে পাশের রুমে চলে গেল। নয়ন নদীর হাত স্পর্শ করতেই নদী বলে ওঠে। তুমি অনেক কিউট, আব্বুর মুখে তোমার অনেক প্রশংসা শুনেছি, কিন্তু একটা কথা বুঝলাম না, তুমি আমাদের দুইজনকে একসাথে বিয়ে করতে রাজি হইলে কিভাবে? না মানে এর আগে তো অনেকজনকে এই অফার দিয়েছিল, বাট নেহাকে দেখে সবাই রিজেক্ট করে দিত। নদীর কথা শুনে নয়ন ভাবতে লাগলো। সত্যিটা বলা যাবে না, বলে যদি রাগ করে। যদি একবার শুনে আমি বিয়ে করতে রাজি ছিলাম না, ওদের দেখিও নাই, আমাকে জোর করে নিয়ে গেছে, যদি শুনে রেগে যেতে পারে। এত সুন্দর মুহূর্ত নষ্ট না করা ভালো। নয়ন নদীর কপালে চুমু দিয়ে বলল, এত হট সুন্দর বউ পাবো, ভাবতেও তো আমার খুশিতে মন নেচে উঠছে। এত কথা বাদ দিয়ে আদর করতে দিবে না নাকি? ও মা, পিচ্চি দেখি আদরের কথা বলছে। আমার তো তোমাকে দেখেই হাসি পাচ্ছে। তুমি এত পিচ্চি মানুষ, তোমাকে দেখে মনে হচ্ছে তোমাকে কোলে তুলে বলি, ওলে ওলে বাবু কান্না করে না। এইসব কি বলছেন? আমি বয়সে ছোট হতে পারি, বাট হাইটের দিকে আমি আপনার লম্বা আছি। হয়তো আমার অল্প অল্প দাঁড়িয়ে হচ্ছে, তাই বলে আপনি আমাকে বাচ্চা বলতে পারেন না। ওলে ওলে, তা বাবু তোমার বয়স কত? 17 পড়বে। কি, 17 তোমার? হ্যাঁ, এত অবাক হওয়ার কি আছে? এত বাচ্চা, ছি, দূর, কিসের আদর, দূরে থাকো। কি, বাসুরাতে কেউ দূরে থাকে? এত সুন্দরী বউ পেয়ে নাকি দূরে থাকবো? কখনই না। নয়ন কথাগুলো বলে নদীকে ধাক্কা দিয়ে ফেলে দিল। নদীর আগে নয়নের বুকে পা দিয়ে ধরে বলল। দূরে থাকো বলছি না, আমার কাছে আসবে না। এত ছোট বাচ্চার সন্তানের মা হওয়ার কোনো ইচ্ছে নেই আমার। আমি তো ভাবছিলাম আমার কয়েক বছরে ছোট হবে, কিন্তু তুমি তো দেখি আমাদের অনেক ছোট। আমাদের 25 আর তোমার 17। এটা জানলে সবাই আমাদের নিয়ে হাসাহাসি করবে। আমি ছোট জানার পর বিয়ে করে এখন ঢং দেখানো শুরু করেছেন? মানে কি? আমি ঢং করছি? লাথি মেরে ফেলবো যত সব। এই দূরে থাকো, মেজাজ গরম করো না, তাহলে কপালে দুঃখ আছে কিন্তু। ও, আমাকে বলেন আমার কপালে দুঃখ আছে? আমাকে ছোট দেখে কি মনে হয় আমি মোগা? ওই রকমই। রাগ তুলেন না, আমার রাগ হলে কিন্তু খবর হয়ে যাবে। কি করবে তুমি? হ্যাঁ, তোমাকে দেখে আমি ভয় পাই নাই। নদীর কথা শুনে নয়ন রেখে নদীর পা এক ঝটকে সরিয়ে দিয়ে হাত ধরে তুলে ঠোঁট জোড়ে নিজের দখলে নিয়ে নিল। নদী চোখ বড় বড় করে ফেলো। নয়ন 3 মিনিট পর ছেড়ে দিয়ে বলল। বুঝতে পারছেন আমার ক্ষমতা? আমার রাগ তুলেন না, যদি আপনার ভয় লাগে আমাকে বলতে পারেন, এভাবে আমাকে ছোট করবেন না। তোকে দেখে ভয় পাওয়ার কি আছে? তুই আমার সাথে জোর করবি নাকি? আমি আপনার হাজব্যান্ড, আপনি কোন হিসেবে আমাকে তুই বলে ডাকছেন? স্বামী? কিসের স্বামী? এমন বাচ্চা ছেলেকে আমি স্বামী হিসেবে মানব? কখনোই না। আমার সাথে বিয়ে হয়েছে, আমাকে স্বামী হিসেবে মানতে তুমি বাধ্য। যা ভাগতো, তোকে মানবো না স্বামী হিসাবে। রুম থেকে বের হ, আমার রাগ হচ্ছে তোকে দেখে কিন্তু। নয়ন রেখে খাট থেকে নেমে বলে। থাক, তুই রূপের বেশি বড়াই করস না। আমার বউ আরেকটা আছে, আমি যাচ্ছি আমার ওই বউয়ের কাছে। নয়ন কথাটা বলে রেগে চলে গেল। নদী হাসি মুখে সাথে সাথে চোখে পানি গড়িয়ে পড়ল। নদী তাড়াতাড়ি করে চোখের পানি মুছে খাট থেকে নেমে দরজা চাপি দিয়ে খাটে এসে বালিশ ঠিক করে শুয়ে পড়ল। চোখের পানি গড়িয়ে পড়তে লাগলো। আর এদিকে নয়ন নেহার রুমে প্রবেশ করতে নেহা ঘুমু ঘুমু চোখে নয়নের দিকে তাকালো। নেহা তাড়াতাড়ি করে উঠে নয়নকে সালাম দিল। নয়ন বলে ওঠে। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, এত তাড়াতাড়ি এখানে কেন? নদী এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে? ও ঘুমানো আগে তো তোমাকে আসতে দিবে না। ওনার কথা না বলে বসেন। জি। নয়নের কথা শুনে নেহা বসে পড়ল। নয়ন নেহার দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে বলল। ঘুম পাচ্ছে, ঘুমাবো। তোমার কোনো সমস্যা আছে কি? না, তোমার উপরে অনেক ধকল গেছে, তুমি ঘুমাও। ধন্যবাদ।
নয়ন নেহার পাশে শুয়ে পড়ল। নেহা দরজা লাগিয়ে এসেছে, নয়নের পাশে শুয়ে পড়ল। নয়ন নেহার দিকে ঘুরলে নেহা বলে ওঠে, আমি কি আপনার মাথায় হাত বুলিয়ে দিব? না, দরকার নাই। আমি হাত বুলিয়ে দিই, তাহলে তোমার ঘুম ভালো হবে। আমি অনেক ভালো করে মাথায় হাত বুলিয়ে দিতে পারি। নেহা নয়নের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। প্রথম প্রথম বিরক্ত হলে পরক্ষণে নয়নের ভালো লাগতে লাগলো। নয়নের মাথা ঠান্ডা হলে নয়ন উঠে বসে নেহার হাত ধরে বলল, থাক, আর দিতে হবে না। তুমি কি ব্যথা পেয়েছো? সরি, আমি বুঝতে পারি নাই। তুমি ঘুমাও, আমি সাবধানে দিচ্ছি। নেহার কথা শুনে নয়ন বেশ অবাক হইল। নয়ন নেহার হাত ধরে বলে, না, আমি ব্যথা পাই নাই। আচ্ছা, আমি তোমার বাসর রাতটা নষ্ট করে ঘুমাতে চাচ্ছি, তুমি আমাকে বাধা দিচ্ছ না কেন? আমি তোমার থেকে ছোট জন্য তোমার আমার প্রতি রাগ হচ্ছে বা ঘৃণা হচ্ছে? ছি, কি বলো? তুমি আমার বয়সে ছোট হতে পারো, কিন্তু তুমি আমার বিয়ে করা বর। তোমার উপরে রাগ ঘৃণা কেন হবে? তোমার নিশ্চয়ই আমাকে পছন্দ না, তাই না? নেহার কথা শুনে নয়ন খারাপ লাগলো। নয়ন ভাবতে লাগলো, উফ, আমি শ্যামলা দেখে ওকে অবহেলা করলাম। এমনটা কিভাবে করতে পারলাম? ও তো আমার ওয়াইফ, আমার উপরে ওর অধিকার আছে। আমি ওর অধিকার থেকে ওকে বঞ্চিত করতে পারি না। নয়নকে ভাবতে দেখে নেহা তুড়ি বাজালে নয়ন ভাবনার জগৎ থেকে বের হয়ে পড়ল। আচ্ছা, সত্যি তোমার আমার উপরে রাগ হচ্ছে না? না, হচ্ছে না। তোমার উপরে রাগ কেন হবে? তুমি ক্লান্ত, ঘুমাও। যদি আমি স্ত্রী হয়ে তোমার ভালো লাগা খারাপ লাগা না বুঝতে পারি, তাহলে কেমন স্ত্রী হলাম? ও আচ্ছা, আপনাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারবো কি? হুম। নেহা মনে মনে খুশি হয়ে গেল। নয়ন নেহার পেটের উপরে হাত দিতেই নেহা বিছানার চাদর খামচি দিয়ে ধরে চোখ বন্ধ করে নিল। নয়ন নেহার দিকে তাকাতেই, ওর মুখের দিকে তাকাতেই ফিক করে হেসে দিল। নেহা তাড়াতাড়ি করে চোখ খুলে তাকাতেই নেহা ভ্রু কুঁচকে তাকি নেহা বলে ওঠে, কি ব্যাপার, হাসো কেন? না, এমনি। নয়ন নেহার বুকের উপরে মাথা দিয়ে শুয়ে পড়ল। নেহা কেঁপে উঠল। নয়ন কিছুক্ষণ থেকে নেহার ঠোঁটের দিকে এগিয়ে গেল। নেহা লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। নেহার দুহাত খাটের সাথে চেপে ধরে কিস করতে লাগলো। নেহা নয়নের প্রতিটা স্পর্শে কেঁপে উঠতে লাগলো। নেহার ঠোঁট নিজের দখলে নিলে নেহা নয়নের হাত থেকে নিজের হাত সরিয়ে দিয়ে নয়নের মাথার চুল খামচে ধরল। নয়ন নেহাকে কিসে ভরিয়ে দিতে লাগলো। নেহা নয়নের স্পর্শে পাগল হয়ে যেতে লাগলো। দুজন একে অপরের সাথে মিশে যেতে লাগলো। দুজন অনেকক্ষণ একে অপরকে আদর করতে করতে ক্লান্ত হয়ে গেল। নয়ন নেহাকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙল নেহার চুলের পানিতে। নয়ন চোখ খুলে নেহাকে দেখে হাত দিয়ে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে নিয়ে কিস করতে যাবে। নেহা বলে ওঠে, নয়ন ছাড়ো, নদী। নেহার কথা শুনে নয়ন পিছনের দিকে তাকাতে দেখে নদী বসে আছে। নয়ন নেহাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, তাতে কি হয়েছে? আমি আমার বউকে ধরেছি, এতে কি সমস্যা? নয়ন ছাড়ো বলছি, নয়ন। নদীর আগে শরীর কাঁপতে লাগলো। নেহা নদীর চোখ দেখে ভয় পেতে লাগলো। নয়ন নেহার চুলে নাক গুজিয়ে দিয়ে বলল, আহ, কি শান্তি বউ, তোমাকে আবারও আদর করতে ইচ্ছা করছে। নয়ন ছাড়ো, কি করছোটা কি? থাক তোরা, আমি নিচে যাচ্ছি। নদী, দাঁড়া বোন, একসাথে যাব। এই নয়ন, তাড়াতাড়ি উঠে গোসল করে আসো। নয়ন কিছু বলবে তখনই নয়নের মামাতো বোন তুলি এসে বলল। ভাইয়া ভাবিদের নিয়ে নিচে যেতে বলল। তুলি কথা শুনে তাড়াতাড়ি করে নেহাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। তুলি মিটি মিটি হাসতে লাগলো। নয়ন বলে ওঠে, ওই হাসা বন্ধ কর, রুমে আসলে নক করে আসবি। এখন আমার রুমে বা এই রুমে হুটহাট করে আসবি না। ওকে ওকে, সরি। এখন 3 জন আছো? তুই যা, আমরা আসছি। নয়ন কথাগুলো বলে পাশের রুমে চলে গেল। রুমে গিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে তোয়ালে পরে নয়ন বের হইলে নদীকে খাটে বসে থাকতে দেখে নয়নের দিকে নজর গেলে নদী অবাক হয়ে গেল। নয়ন নদীর দিকে না তাকিয়ে আলমারির দিকে যাবে, তখনই নদী বলে ওঠে, আমি তোমার জন্য শার্ট প্যান্ট বের করে দিয়েছি, এগুলো পরে নাও। নয়ন নদীর কথায় পাত্তা না দিয়ে আলমারি থেকে নেহার সাথে কালার মিলিয়ে শার্ট প্যান্ট বের করলো। নদীর খারাপ লাগলে কিছু বলল না। নয়ন প্যান্ট পরে তোয়ালে ছুঁড়ে মারতে যাবে। নেহা এসে বলল, আমার কাছে দাও। আর এভাবে কেউ মাথা মুছে নাকি? আমি মুছে দেই। নেহার কথা শুনে নয়ন কোমর ধরে টান দিয়ে নিজের সাথে জড়িয়ে নিয়ে ঠোঁটে আলতো করে কিস করে বলল, আপনি থাকতে আমি কোন দুঃখে মাথা ভালোভাবে মুছবো? আমি তো আমার বইয়ের আঁচল দিয়ে মুছবো।
ছাড়ো ফাজিল ছেলে, মুছে দিচ্ছি। নেহাকে না ছেড়ে নয়ন বলে ওঠে। ফারি ফাজিল। নেহা হেসে মাথা মুছে দিতে লাগলো। নদী রাগে কষ্টে ঘুরে তাকালো। নয়ন নেহার সাথে দুষ্টামি করতে লাগলো। নেহা নয়নের হাত সরিয়ে দিয়ে বলল, নয়ন ছাড়ো, আমি বোতাম লাগিয়ে দিই। নয়ন নেহার কোমর জড়িয়ে ধরে থেকে বলে। ছাড়বো না, এভাবে বোতাম লাগিয়ে দাও। নয়নের কথা শুনে নদী আর সহ্য করতে না পেরে রুম থেকে বের হয়ে গেল। নয়ন নেহা দুজনেই ওর পিছন পিছন যেতে লাগলো। তিনজন নিচে গেলে নয়নের চোখ কপালে উঠে গেল। নয়ন বলে ওঠে, মামি কি করছেন এইসব? এই ধর আগে, তারপর বলছি। মামি হাত থেকে শপিং ব্যাগগুলো নামিয়ে দিল। তারপর মামি সোফায় বসে বলল, বৌমাদের শপিং করছি। বৌমা দেখো তো, তোমাদের পছন্দ হয় নাকি? মামি এত কষ্ট করে আমাদের জন্য শপিং করতে গেছেন কেন? আমাদের এখন শপিং না করিয়ে দিলেও পারতেন। আরে আমার দুইটা বৌমা, আর আমাকে শাশুড়ি আম্মা বলে ডাকো। মামি কি শাশুড়ি আম্মু, আপনাকে আজকে অনেক বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ ধন্যবাদ বৌমা, বসো তোমরা। নদী মামির পাশে গিয়ে বসলো। তার পাশে নেহা কে বসতে দিল। মামির কাণ্ডগুলো দেখে নয়ন ভাবতে লাগলো। এই কিপটা মানুষ কেমনে এত শপিং করলো? কাহিনী কি? নিজের মেয়েকে বাদে বৌমাকে, তাও আবার আমার বউদের জন্য। আর এত টাকা বা কোথায় পেলো? মামা দিয়েছে তো মনে হচ্ছে না। আমার তো এখন লস চলছে ব্যবসায়। কী যে হচ্ছে এইসব, আমার মাথায় কাজ করছে না। নয়নকে এভাবে ভাবতে দেখে মামি বলে ওঠে, ওই নয়ন, দেখ এইগুলো তোর জন্য আনছি। নে দেখ তোর পছন্দ হয় নাকি। মামি আমার জন্য নিয়ে এসেছেন? হ্যাঁ, এত অবাক হওয়ার কি আছে? দেখ কেমন পছন্দ হয়েছে। নয়ন অবাক হয়ে পোশাকগুলো দেখতে লাগলো। নয়ন বলে ওঠে, তুলি আমাকে চিমটি দে তো, আমার কেমন যেন স্বপ্ন মনে হচ্ছে। স্বপ্নের কিছু নাই। তোর শ্বশুরবাড়ি থেকে 20 লাখ টাকার সাথে আমাদের কোম্পানির সাথে শেয়ারের কাজ করবে। তুলির কথা শুনে মামি রেগে তুলির দিকে তাকালো। নয়ন বসা থেকে উঠে পড়ল। নয়ন বলে ওঠে, মামা মামি, শেষমেশ তোমরা আমাকে বিক্রি করে দিলে, টাকার জন্য এসব করলে। আর আমি আমার শ্বশুর বাড়ি থেকে কোনো যৌতুক নিব না। সব জানার পর কেন এমন করলে তোমরা? চুপ কর, আমাদের ছেলে না জানোস? তোকে আমরা ছেলে হিসেবে পালতেছি। আমাদের সংসার দিকে তাকানো তোর উচিত। দেখতে পারছিস তোর মামার বিজনেসের কি অবস্থা। এখন আমাদের টাকা পয়সা, বড় কোম্পানির সাপোর্ট কত দরকার। কোনটা ভালো হবে সেটাই আমরা ভালো করে জানবো, যেহেতু আমরা তোর বড়। আজব কথা। আমি বুঝলাম মামার ক্ষতি হচ্ছে, তাই বলে আমাকে বিয়ে করে তাদের থেকে টাকা নিয়ে এসব করবে? আমাকে ঋণ করে দিলে। আমি তো তোমাদের কতবার বলছি আমি যৌতুক নিয়ে বিয়ে করব না। আর আমি তো এখন বিয়ে করতে চাই নাই। আমি নিজের পায়ে দাঁড়িয়ে তো বিয়ে করতাম। আর আপনারা আমাকে বিয়ে করিয়ে আমার শ্বশুর বাড়ি থেকে টাকা নিলেন। তুই এমন করে বলছস যেন আমি মহা অন্যায় করে ফেলেছি। তোর বোন আছে, এখন যদি ঋণ শোধ না করি বা বিজনেসটা বন্ধ হয়ে যায়, পথে ভিক্ষা করে খেতে হবে। আমাদের মাথার উপরে এতজনের দায়িত্ব, আমরা একা কত দিকে সামলাচ্ছি, ওইটা তোর চোখে পড়ে না? আর যা হোক, ভবিষ্যতে তো আমার মেয়ে আর তোর সব থাকবে। নয়ন কিছু না বলে রাগে বের হয়ে গেল। তুলি বলে ওঠে, আগে কইছিলাম ভাইয়া এইসব শুনলে রেগে যাবে। আমার কথা তো শুনো নাই। আমি ছোট দেখে ধমক দিয়ে চুপ করিয়ে রাখছো। এখন ঠেলা সামলাও। চুপ কর বেয়াদব মেয়ে, তুই জানোস ও রেগে যাবে। তুই কেন এসব বললি? তোকে কি একবারও বলতে বলেছিলাম তুই আমার মেয়ে নাকি আমাদের শত্রু? তুমি যেটা মনে করো, ভাইয়ার আমি ছাড়া কেউ নাই। তোমরা যে স্বার্থের উপরে ভালোবাসো আমি সেইটা জানি। ভাইয়ার পাশে আমি ছাড়া কে দাঁড়াবে? থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দেব। তুলির আব্বু, তুলিকে এখান থেকে যেতে বলো, না হইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তো যা এখান থেকে, বেশি কথা বলিস না। বৌমা চলো, তোমরা খাবে। আর এই শোন, এগুলো দুই বৌমা রুমে দিয়ে আয়। তুলি শপিং ব্যাগ নিয়ে চলে গেল। মামির সাথে দুজন চলে গেল। বিকেলে নয়নকে ওর মামা কল করতে লাগলো। নয়ন বাসার ভিতরে আসতেই সবার সাথে কুশল বিনিময়
করতে করতে রুমে গেল। রুমে যেতে দেখে নদী নেহার সাথে ঝগড়া করছে। নয়ন বলে ওঠে, বউ কি হয়েছে? উনি ঘেউ কেন করে? নয়ন, মুখ সামলে কথা বলবে। ফ্রেন্ডদের সাথে ছিলাম। কি নিয়ে ঝগড়া করেন আপনারা? কিছু না, তাড়াতাড়ি রেডি হও, পাশে যেতে হবে। তোমার সব কিছু তুলে নিয়েছি, যাও রেডি হও। নয়ন আর কিছু না বলে আলমারির দিকে যেতেই নদী বলে ওঠে, আমি তোমার পাঞ্জাবি ওয়াশরুমে রেখে এসেছি, ফ্রেশ হয়ে পরে নিও। নয়ন নদীর কথা না শুনে অন্য পাঞ্জাবি পায়জামা নিয়ে চলে গেল। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে আসলো। নদী রেখে বলে ওঠে, নেহা যা বলে তাই শোনো, আর আমি কি তোমার বউ না? আমি কিছু চয়েস করে দিলে তোমার কানে যায় না নাকি? নয়ন এত শখ করে তোমার জন্য চয়েস করলো, আর তুমি অন্য পোশাক পরে আসলে। ডাকছে, চলো যাই। নদীর কাজিনরা ডাক দিলে তিনজন লাগেজ নিয়ে বের হলো। তিনজন সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে পড়লো। নয়ন মাঝখানে বসলে দুজন নয়নে দুপাশে বসলো। গাড়ি ছেড়ে দিলে নয়ন নেহার হাত ধরলো। নেহা মুচকি হাসি দিয়ে তাকালে নয়ন নেহার গালে সুযোগ বুঝে কিস করে দিল। নদী দৃশ্যটা দেখে রাগে সিট শক্ত করে ধরলো। নেহা লজ্জা পেয়ে বলে ওঠে, ফাজিল, কি করছো? এমন বউ দেখলে কারবার চুপ করে বসে থাকতে ইচ্ছা করবে? মার দিব, মানুষ আছে, চুপ করে বসে থাকো। নয়ন নেহার সাথে সারা রাস্তা দুষ্টামি করে যেতে লাগলো। নদীর আগে বাহিরের দিকে তাকিয়ে থাকলো। নদীর চোখের কোণায় পানি গড়িয়ে পড়লো। নয়ন কিছুটা খেয়াল করলো, কিন্তু নয়ন ওদিকে পাত্তা দিল না। 1 ঘন্টার ভিতরে নদীদের পাশে পৌঁছে গেল। নদী গাড়ি থেকে নেমে সোজা চলে গেল। সবাই অবাক হয়ে গেল। নেহা নয়ন বের হইল। লাগেজ নেহার কাজে নিল। নেহার সাথে নয়ন যেতে লাগলো। ভিতরে গিয়ে নেহার নদীর আম্মুকে সালাম দিল। সবার সাথে কুশল বিনিময় করে নয়নকে ওর শালিকারা টেনে নিয়ে গেল। রাত 10টার দিকে নয়ন সবার থেকে ছাড়া পাইল। সবাই মিলে টেনে খাবার খাইতে নিচে চলে গেল। নয়ন বসতেই দেখে নদীর হাত ব্যান্ডেজ করা। নদীর আম্মু বলছে, তোর হাত এইভাবে কাটার মানে বুঝলাম না। সব সময় এত রাগ করে থাকোস কেন? কথায় কথায় রেগে যাস? হাতের কি অবস্থা করছোস? আম্মু চুপ করবে? তুমি কি চাও আমি এখন থেকে না খেয়ে চলে যাই? এত রাগ ভালো না বলে দিলাম। আম্মু চুপ করো না। নদী, রাগ করিস না, তুই বসে থাক, আমি খাওয়াই দিচ্ছি। দরকার নেই, আমার হাত আছে, আমি খেতে পারবো, কাউকে খাইয়ে দিতে হবে না। নদী কাটা হাত দিয়ে খাওয়ার চেষ্টা করতে লাগলো। নদীর আম্মু বলে ওঠে, এত জিদ না করে নেহার কাছে দে, খাওয়াই দিক। নেহার হাতে তো খা, আমাদের হাতে না খাইলি। ওর হাতে খাওয়াও কি বন্ধ করলি নাকি? আমার কারোর সাহায্য লাগবে না, আমি আমার মতো চলতে পারি। আমার কারোর সাহায্য লাগবে না, আমি নিজের হাতে খেতে পারবো। বনু, রাগ কেন করছিস? কি হয়েছে তোর? এত রেগে কেন আছোস? এই আপু, চুপ করে খা তো, মেজাজ খারাপ করিস না। আমার ব্যাপারে আর কোনো কথা বললে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। এই নেহা, চুপ কর, ওর মতো ও থাক। নদী হাত দিয়ে খেতে লাগলো আর একবার করে হাতে ফু দিতে লাগলো। নদীর ঝালে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। নয়ন চেয়ার সরিয়ে দিয়ে উঠে পড়ে নেহা বলে, নয়ন, কি হয়েছে? উঠলে কেন? খাও। নয়ন কিছু না বলে নদীর পাশে বসলো। নদীর হাত ধরে নদী রেগে বলে ওঠে, হাত ধরলি কেন? হাত ছাড়। কি ব্যবহার করছিস? নয়ন তোর হাজবেন্ড, ওকে তুই বলছিস কোন সাহসে? ওর মতো পিচ্চিকে আমি স্বামী হিসাবে মানি না। 18 পরে নাই, সেই ছেলের সাথে 2 বোনকে বিয়ে দিয়েছ, আর তাকে নাকি স্বামী হিসেবে মানতে হবে? নয়ন নদীর কোনো কথা কানে না নিয়ে হাত ধরে পানি দিয়ে হাত ধুতে গেলে নদী রেগে বলে, হাত ছাড়, ব্যথা লাগছে বলছি। আমার হাত ছাড়, না হলে থাপ্পড় মারবো। নয়ন কিছু না শুনে হাত ধুয়ে দিয়ে রুমাল দিয়ে মুছে দিতে গেলে নদী রেগে গ্লাস ওর দিকে ছুঁড়ে মারল। নয়ন নদীর দিকে তাকাতে নদী রেগে বলে উঠল, আমার হাত ধরার কোনো অধিকার আমি তোকে দেই নাই, তুই দূরে থাক। আমার সাথে বাড়াবাড়ি করলে তোর জন্য ভালো হবে না। নয়নকে কথাগুলো বলে নদী দৌড়ে চলে গেল। নয়নকে নদীর আম্মু বলে, বাবা, ওর উপরে রাগ করো না। ওই ছোট থেকে খুব জেদ। ওই মনের দিক দিয়ে অনেক ভালো। ও কাউকে কিছু বুঝতে দেয় না। ওর মনে কি চায় ও সেটাই বুঝতে পারে না। মুখে এক বলে, কিন্তু মনে অন্য কথা। ওর এমন কিছু হয়েছে যেটা ও সহ্য করতে পারছে না।
আবার কিছু বলতেও পারছে না। যখন কোনো বিষয় কষ্ট পায় সেইটাও মেনে নিতে পারে না, আবার প্রকাশ করতেও পারে না। ও এমন হয়ে যায়, রেগে থাকে, নিজের ক্ষতি করতে থাকে। আমি রাগ করে নেই আন্টি। আচ্ছা আপনারা খান, আর আমি আসছি। নয়ন খাবার প্লেট নিয়ে যেতে লাগলো। নদীর আম্মু কিছু বলার আগে নেহা বলে ওঠে, কিছু বলো না, দেখা যাক কি হয়। কেউ কিছু না বলে খেতে লাগলো। ওইদিকে নয়ন খাবারের প্লেট নিয়ে রুমে চলে গেল। দরজার সামনে দাঁড়িয়ে দেখে নদী কান্না করছে। নয়ন ভিতরে ঢুকতে নদী নয়নকে দেখে রেগে বলে, এই, আমাকে বিরক্ত করবি না, এখান থেকে যা। আমার মেজাজ খারাপ করিস না, তোর শরীরের হাড়টি একটাও ঠিক থাকবে না। এখান থেকে যা, আমাকে একা থাকতে দে। বিরক্ত করার ইচ্ছা নাই, খাবার খেয়ে নাও, তারপর যা ইচ্ছে তাই করো। তুই কে রে যে তোর কথা মতো আমাকে খাবার খাইতে হবে? আমার নিজের বাবা মায়ের কথা শুনি না, আর তোর মতো পুচকের কথা শুনবো? হাস্যকর। পুচকের কথা শোনা লাগবে না, স্বামীর কথা শুনলে হবে। কিসের স্বামী? হ্যাঁ, কিসের স্বামী? আমি তোকে স্বামী হিসেবে মানি না। নয়ন নদীর কথা শুনে টেবিলের উপরে খাবার রেখে নদীর পাশে বসলো। নদী রেগে গিয়ে নয়নকে তুলে দিতে নিলে নয়ন ঘুরে উঠে নদীকে ফেলে দিয়ে খাটের উপরে হাত একটা খাটের সাথে চেপে ধরে অন্য হাতের কবজি ধরে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। নদী কেঁপে উঠল। নদী নয়নের থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো। নদী নয়নের শক্তির সাথে পারল না। 3 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, বয়সে ছোট হতে পারি, কিন্তু শক্তি, হাইটে, জ্ঞানে তোমার থেকে বড় আছি। তুমি আমার বয়সে বড়, কিন্তু আমার থেকেও পিচ্ছি মনের দিক থেকে। ফালতু বকবক না করে আমাকে ছাড়, না হইলে কিন্তু এমন জায়গায় মারবো, বাবা হওয়ার সুযোগ আর থাকবে না। তাই নাকি? তোমাদের 2 বোনের সমস্যা হবে, আমার কিছু যায় আসে না। চুপ কর, ছাড় আমাকে, না হলে লাথি মারবো। নয়ন নদীকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কিস করে দিল। নদী ধাক্কা দিলে নয়ন বলে ওঠে, খাবারটা খেয়ে নাও, সারাদিন মনে হয় না কিছু খেয়েছো, তোমার ক্ষুধা লাগছে, তাই মেজাজ খারাপ হয়ে গেছে। আমার ক্ষুধা লাগে না। ও মা, তাই? তুমি কি পড়ি নাকি? পড়িরও তো ক্ষুধা লাগে, আর তোমার লাগে না? দেখি তো আমি, ক্ষুধা লাগছে নাকি? নয়ন কথাটা বলে নদীর পেটের সামনে গিয়ে শাড়ির আঁচল সরিয়ে দিয়ে ঠোঁটে স্পর্শ দিলে নদী কেঁপে উঠল। চোখ বন্ধ করে ফেলল। নয়ন কিস করে দিয়ে বলল, বউটু দেখো, তোমার পেট বলতেছে জামাই আমার ক্ষুধা লাগছে, তুমি যদি খাওয়াই দাও তাহলে আমি খেতে পারি। আমার মালিকের কথা শোনো না, আমাকে খেতে দাও প্লিজ। নয়নের কথা বলার ঢং দেখে নদী নিজের অজান্তেই হেসে দিল। নয়ন নদীর হাসি দেখে নিজেও হাসি দিয়ে বলল, সত্যি বলছি, তুমি দেখো। যা তো এখান থেকে। রাগ করো না, ওয়েট, আমি খাওয়াই দেই, দেখো পেট কান্না করছে কিন্তু। নয়ন নদীর পেটে কিস করতে লাগলো আর বলতে লাগলো, এই পেট কান্না করো না, তোমার মালকিনের মন অনেক নরম, তোমার কান্না তার মনে গলে যাচ্ছে, সে আমার হাতে খাবে দেখবে। নয়ন কথাটা বলে প্লেট নিয়ে খাবারের লোকমা বানিয়ে নদীর মুখের সামনে ধরলো। নদী হাসতে হাসতে লোকমাটা মুখে নিয়ে নিল। খেতে খেতে বলে, দেখো তো পেট এখন খুশি হচ্ছে নাকি? নয়ন নদীর পেটে কিস করতে লাগলো আর খাওয়াই দিতে লাগলো আর বলতে লাগলো, খুশি হচ্ছে, কান্না বন্ধ হচ্ছে, এইটা পুরোটা শেষ করলে কান্না একেবারে বন্ধ হয়ে যাবে। নয়ন নদীকে হাসাতে লাগলো আর খাওয়াতে লাগলো। নেহা ওর আম্মুর মুখে হাসি ফুটে উঠল। নদীর আম্মু বলে উঠল, যাক, নদী হাসছে, খাচ্ছে, এটাই ভালো লাগছে। আমি যাচ্ছি, আর জামাইকে খাবারটা দে, যা লাগে দিয়ে দিস। নদীর আম্মু চলে গেল। নেহার মুখে হাসি থাকলো, মনের ভিতর কষ্ট জমা হতে লাগলো। নেহা খাবারের প্লেট নিয়ে ভিতরে ঢুকে বলল, নদী খাওয়া শেষ তোর? কিছু বলবে? নয়ন না খেয়েই আছে, ওর জন্য খাবার নিয়ে এসেছি। নয়ন ওকে খাওয়াই দিয়ে নিজে খেয়ে নাও। ওয়েট করো, শেষ খাবার। বউ তুমি খাইছো কি? তুমি খাও, এই নাও। আমি কি খাওয়াই দিব? দিলে মন্দ হয় না। নেহা নয়নের পাশে বসে খাওয়াই দিতে লাগলো। নদীর হাসি মলিন হয়ে গেল। নদী বলে ওঠে, আমি ঘুমোবো, তোমরা যাও। আচ্ছা, আজকে গল্প করে কাটিয়ে দিলে কেমন হয়? 2 জন আজকে আমার সাথে ঘুমাবে, কি বলো? শখ কি আমাদের 2 বোনকে একসাথে পেতে চাই? লজ্জা শরম নাই নাকি, বেয়াদব? আরে আজব, আমি ওইভাবে বলি নাই। আজকে শুধু 3 জন গল্প করব, অন্য কিছু না। যাও তো এখান থেকে, আমারও তো শখ নাই। আজকে তোমরা একসাথে থাকো, আমি আমার কাজিনদের সাথে আড্ডা দিব। লাগবে না ওকে, তুমি নিয়ে যাও আপু। চুপ কর, আমি যাচ্ছি, থাক।
নেহা চলে গেল। নয়ন নেহার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। নয়ন খাবার খেতে লাগলো। খাওয়া শেষ করে হাত ধুয়ে নদীর পাশে বসে বলল, আচ্ছা একটা কথা বলো তো, তুমি এত সুন্দর মেয়ে হয়ে তোমাকে আর বউকে আমার সাথে কেন বিয়ে দিল তোমার বাবা? আর তোমরা তো আমাদের থেকে বড় লোক, আমার মতো বেকার ছেলের সাথে বিয়ে কেন দিল? আর আমার ফ্যামিলি বলতে শুধু আমার মামা মামিরা, আমার বাবা মা কেউ নেই। আমরা 2 বোন চমজ। আপু আমার 2 মিনিটের বড়। আমি আর আপু একসাথেই থাকি। আমার রাগ বেশি। আপু আবার শান্ত ভদ্র মেয়ে। আমাদের দুইজনকে একই ছেলের সাথে বিয়ে দিয়েছে কারণ আমাদের দুইজনের চয়েস সব সেম। আমাদের যা দেয় সব সেম সেম দেয়। তো যমজ ছেলেতে বিয়ে করতে পারতে তোমরা, তা না করে আমার সাথে কেন বিয়ে দিল? আমি জানি না কেন বিয়ে দিল। আমি তো জানতাম হয়তো তোমার বয়স 23 বা 24 হবে, আমাদের 1-2 বছরের ছোট হবে। কিন্তু তুমি তো একেবারেই ছোট। কেন যে এমন ছেলের সাথে বিয়ে দিল আমি ঠিক জানি না। নেহা হয়তো কিছু জানতে পারে। আমার সাথে তো কেউ কিছু বলার সাহসই পায় না। আমি রেগে যাই কি না, তাই আর কি। ও আচ্ছা। নয়ন কিছুক্ষণ ভাবতে লাগলো। হঠাৎ করে নদী বলে ওঠে, আচ্ছা ঘুমাবো, গুড নাইট। নদী কথাগুলো বলে শুয়ে পড়ল। নয়ন কিছুক্ষণ তাকিয়ে থেকে নদীর পাশে শুয়ে পড়ল। নিজের স্বামীকে যেহেতু দুজন একে অপরের সাথে ভাগ করতে পারবেন না, তাহলে এভাবে বিয়ে করতে রাজি কেন হয়েছেন? এভাবে রাজি হওয়া তো ঠিক হয় নাই। নয়নের কথা শুনে নদী কিছুক্ষণ চুপ করে থাকলো। নদী নয়নকে বলল, তোমাকে আমি কিছু কথা বলবো, শুনবে? বলো কি বলবে? আমার বোন ছোটবেলা থেকে অনেক কষ্টে বড় হয়েছে। ওর গায়ের রঙটা চাপা দেখে ওকে সবাই অবহেলা করত। আমি আমার বোনের থেকে অনেক কিছু কেড়ে নিয়েছি, ওর হাজবেন্ডও নিলাম। আমি ছোট থেকে ওর সুখ বেশি দিন রাখতে দেই নাই। সবখানে আমি ওর জীবনে দুঃখ ভরিয়ে দিয়েছি। আমি এখন রিয়ালাইজ করতে পারি। কিন্তু আব্বু হুট করে দুইজনকে বিয়ে দিয়ে দিল। বাট আমি তোমাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু নদী কথাগুলো বলে চুপ হয়ে গেল। নয়ন নদীর দিকে তাকিয়ে বলল, কিন্তু কি? কিছু না, ঘুমাবো। তুমি আপুর কাছে চলে যাও। যেটা চাও সেটা আমার কাছে পাবে না। নদীর কথাগুলো শুনে নয়ন কিছু না বলে দরজা লাগিয়ে দিল। নদী নয়নকে চলে যাওয়া বুঝে তাকাতে দেখে নয়ন ওর দিকে তাকিয়ে আছে। নদীর সাথে সাথে ঘুরে শুয়ে পড়ল। নয়ন নদীর পাশে শুয়ে লাইট অফ করে দিল। নদীর কোমর জড়িয়ে ধরে শুয়ে পড়ল। নয়নের হাতে স্পর্শে নদী কেঁপে উঠল। নয়ন নদীর পিঠে নাক ডুবিয়ে শুয়ে থাকলো। নয়নের হাত সরিয়ে দিতে লাগলো আর বলতে লাগলো, নয়ন ছাড়ো, রাগ হচ্ছে কিন্তু। নদীকে ঘুরিয়ে দিয়ে গলায় কিস করতে লাগলো। আস্তে আস্তে নদী সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। নিজেকে কন্ট্রোল হারিয়ে নয়নের উপর ঝাঁপিয়ে পড়ল। একে অপর নিজেকে আদর করতে ব্যস্ত হয়ে গেল। অনেকক্ষণ আদর করতে করতে ক্লান্ত হয়ে গেল। নদীর ফোন বেজে উঠল। নদী নয়নকে বলল, নয়ন তোমার বালিশে যাও। পারবো না, আমি এখানে মাথা দিয়ে থাকবো। ওকে থাকো, বাট নড়াচড়া করবে না। ওকে। নদী ভিডিও কলটা রিসিভ করলো। ও পাশ থেকে মহিলাটা বলে ওঠে, ময়না, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো ছোট আম্মু, আপনি কেমন আছেন? রাহেলা চৌধুরীর কণ্ঠ শুনে নয়ন থমকে গেল। নয়ন নদীর বুকের উপর থেকে উঠলে নদী রেগে গেল। নয়ন নদীর হাত থেকে ফোনটা নিয়ে ফোনের স্ক্রিনে তাকাতেই থমকে গেল। রাহেলা চৌধুরী বলে ওঠে, কি তুমি নদীর সাথে কি করছো? নদী রেগে ফোনটা কেড়ে নিয়ে নয়নের গালে ঠাস করে থাপড় মারল। নয়ন গালে হাত দিয়ে উঠে পড়ল। নদী রাহেলা চৌধুরীকে বলল, আম্মু কে ও? তোমার কোনো ভাই নাকি? না, ও আমার আর আপুর হাজবেন্ড। কি, এত ছোট ছেলে তোমাদের হাজবেন্ড মানে? মাথা ঠিক আছে? ভাইজান এটা কি ধরনের চয়েস করেছে? তোমার চাচ্চুকে এখন জানাবো কি ফালতু চয়েস করেছে। বাচ্চা হইলেও পাঁচই আছে। বাচ্চার কোনো কোয়ালিটি ওর মাঝে নাই। বুদ্ধিও আছে আর সব দিকে পারফেক্ট আছে। তোমাদের পছন্দ হয়েছে তো? আমি বাসায় আসবো আগামীকাল, তোমার চাচ্চুকে বলে দিও। সত্যি আসবেন? হুম। ওকে, তাহলে তো অনেক মজা হবে। তাড়াতাড়ি চলে আসেন। আচ্ছা, একটা কথা বলো তো, ওকে কি ঘর জামাই রাখছে নাকি ওর বাসায় তোমরা থাকছো? ঘর জামাই থাকবে। এখানে কলেজে ভর্তি করে দেয়া হবে ওকে। শুধু বিয়ের নিয়মটা মানা হইল। ঘর জামাই থাকবো মানে? ঘর জামাই থাকা লাগবে তোমাকে।
বিক্রি করে দিয়েছে সোজা কথা। তোমাকে এখানেই থাকা লাগবে। ছুটির সময় চাইলে ওইখানে গিয়ে ঘুরে আসতে পারবে। নদীর কথা শুনে নয়ন কষ্টে পেল। নয়ন বারান্দায় চলে গেল, আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগলো। এইসব আমার সাথে কি হচ্ছে? আমি নিজেকে তো সামলে নিয়েছিলাম, সব কিছু এলোমেলো কেন হয়ে যাচ্ছে? আমার লাইফে খুশির সময়গুলো খুব অল্প সময়ের জন্য কেন আসে? নয়নের চোখের কোণে পানি জমে গেল। নয়ন নদীর হাতে স্পর্শ পেয়ে তাড়াতাড়ি করে মুছে ফেলল। নয়ন পিছনে ঘুরে পড়ল। কিছু বলবেন? ঘুমিয়ে পড়ো, সকালে উঠতে হবে তো। তোমাকে কলেজে ভর্তি করতে হবে। ও আচ্ছা। নয়ন নদীর সাথে গিয়ে শুয়ে পড়ল। নদী চোখ বন্ধ করে শুয়ে থাকলে চোখ খুলে দেখে নয়ন উপরের দিকে তাকিয়ে আছে। নদী বলে ওঠে, কি ব্যাপার, ঘুমাও না কেন? আপনি ঘুমান। তুমি থেকে আপনি হয়ে গেলাম। আচ্ছা, জেগে থাকো, আমি ঘুমাই। নদী ঘুমিয়ে গেলে নয়ন সারা রাত না ঘুমিয়ে চোখের পানি ফেলতে লাগলো। সকালে আজান দিলে নয়ন উঠে গোসল করে অজু করে বের হয়ে গেল। নয়ন মসজিদে চলে গেল। এদিকে নদী উঠে নয়নকে না দেখে ভাবলো নিচে গেছে। নদী উঠে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বের হলে নেহা বলল, নদী, নয়ন কই গেছে রে? ওকে তো দেখছি না। তোমার কাছে যাই নাই? না তো, কই গেছে? আমি তো জানি না, হয়তো রেশাদের সাথে গেছে। না, ওরা কেউ ওকে নিয়ে যায় নাই। তাহলে কি ও পালালো নাকি? পালাবে কেন? ওকে যে ঘর জামাই থাকা লাগবে, ওইটা ছোট আম্মুর সাথে বলেছিলাম। ও শুনে রাগ করছিল। কি বলিস? আচ্ছা দেখি, নিচে চল। নেহা নদীর নিচে চলে গেল। সবার কাছে শুনল নয়নকে দেখেছে নাকি। কেউ বলতে পারলো না। নদীর আম্মু বলে ওঠে, কি বলিস নয়ন? নাই মানে? ও আবার কোথায় যাবে? কোনো বিপদে পড়লো না তো? আর তোর সাথে ঘুমাইছিল আর তুই জানোস নাই জামাই কোথায় যায়? সেই দিকে কোনো খেয়াল তোর নাই। আমি তো ঘুমিয়েছিলাম, আমি কিভাবে জানবো? ওর মামার কাছে ফোন দাও, দেখো গেছে কিনা। ওয়েট, আমি মামার কাছে কল দিই। নেহা কল দিতে যাবে তখনই নয়ন বাসার ভিতরে আসলো। নদী রেগে নয়নের কাছে গিয়ে সজোরে থাপ্পড় মারল। নয়ন গালে হাত দিয়ে নদীর দিকে তাকালে নদী কলার ধরে বলে, কাউকে কিছু না বলে কোথায় গেছিলি? সবাইকে টেনশনে ফেলে তোর ভালো লাগে নাকি? একবারও কাউকে কিছু বলে যাওয়ার প্রয়োজন মনে করস নাই? আমি নামাজ পড়তে গেছিলাম, এখানে টেনশন করার কি আছে? নামাজ যে পড়তে গেছিলি, একবার আমাকে বলে গেছোস? আপনি ঘুমিয়েছিলেন, সেখানে ডাক দেওয়ার প্রয়োজন মনে করি নাই, তাই ডাক দিয়ে নাই। এখানে এত টেনশন বা রেগে যাওয়ার কিছু নাই। আর আমি কোনো বাচ্চা ছেলে না যে হারিয়ে যাব। বাচ্চা ছেলে না তুই, অনেক বড় হয়ে গেছোস। তুই এখনও পিচ্ছি একটা ছেলে। তোর বয়স কি? হ্যাঁ, 17। সেখানে তুই পিচ্ছি না তো কি? আমি মোটেও পিচ্ছি না, আমাকে নিয়ে টেনশন করার কিছু নাই। আমি একা চলতে পারি, আমার কারো সাহায্য লাগে না। নদী রেগে আবার মারতে যাবে তখনই নদীর আম্মু বলে, নদী থাম, জামাই বাবা এসেছে, এতে আলহামদুলিল্লাহ। বাবা আবার কোথাও গেলে কাউকে বলে যাবে, এভাবে গেলে ভয় লাগে। কিছু হইলে আমরা তো জানবো না কোথায় আছো না আছো। সরি আন্টি। নয়ন কথাটা বলে চলে যেতে লাগলো। তখনই নেহা নয়নকে বলল, নয়ন, বলো। আমি একটু বের হব, তুমি নদীর সাথে কলেজে চলে যাও। ওকে। নয়ন চলে গেল। 9:30টায় খাবার খেয়ে নদীর সাথে বের হয়ে গেল। কলেজে গিয়ে ভর্তি হয়ে দুজন কলেজ থেকে বের হইল। নয়ন নদীর দিকে তাকিয়ে বলল, আপনি আগে এই কলেজে পড়তেন? হুম। আপনাকে দেখে সবাই ভয় পায় দেখছি। আমি রাখি, সবাই জানি। কোনো সমস্যা হলে আমাকে বলবে। আমার সমস্যা আমি নিজেই মোকাবেলা করতে পারি, অন্য কারো ক্ষমতা নিয়ে মুক্ত হতে চাই না। কি বলতে চাও? কিছু না, দোয়া করেন আমি যেন পড়াশোনা শেষ করে আপনাদের সব টাকা ফিরিয়ে দিতে পারি। বড় হ, এখন চুপ কর, মেজাজ খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। নদীর কথাগুলো বলে যেই সামনে ঘুরবে তখনই একজন হুট করে নদীকে জড়িয়ে ধরে বলল, দোস্ত কেমন আছিস? অনেক বছর পর তোর সাথে দেখা। রাতুলের কথা শেষ হতে না হইতে নয়ন রাতুলের হাত ধরে পিছনের দিকে টান দিয়ে রাতুলকে এক লাথি দিয়ে ফেলে দিল। রাতুল নদী চমকে গেল। রাতুল রেগে বলল, এই পিচ্ছি কে তুই? তোর এত বড় সাহস, আমাকে লাত্তি মেরে ফেলে দিস? কথা বলবেন দূর থেকে বলেন, মেয়ে মানুষ দেখলে জড়িয়ে ধরতে মন চায়। নয়ন, তোমার সাহস কী করে হয় আমার বন্ধুকে এভাবে মারার? চুপ করেন, আমি যা করছি ভালো করছি। দূর থেকে কথা বলতে পারে না, এইভাবে সবার সামনে জড়িয়ে ধরতে হবে কেন?
আপনার উপরে শুধু আমার অধিকার, আর কারো না। নয়নের কথা শুনে রাতুল উঠে এসেছে। নয়নের শার্টের কলার ধরে বলে, তোর অধিকার মানে? আর কে তুই? তোকে তো আগে দেখি নাই। তোর সাহস কি করে হলো আমার গায়ে হাত তোলার? আমার ওয়াইফের শরীরে হাত দেওয়ার সাহস তুই কোথায় পাইছিস? নয়নের কথা শুনে রাতুল অবাক হয়ে বলে, ওয়াইফ মানে? কে তোর ওয়াইফ? তোর বন্ধুকে জিজ্ঞেস কর। কথা বলবি দূর থেকে, জোরে ধরতে চাস না, মেরে হাড্ডি ভেঙে দিব। নয়ন কথাটা বলে হাত এক ঝাটকায় সরিয়ে দিল। রাতুল নদীর দিকে তাকিয়ে বলে, এইসব কি বলে ও? তোর হাজব্যান্ড মানে? এইটুকু ছেলে তোর হাজব্যান্ড কিভাবে হয়? ওই সব রাগ সরি ওর হয়ে। যাই হোক, কেমন আছোস? এখানে কি করস? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কি করছিস এখানে? ওকে ভর্তি করতে আনছি। তুই কি করতে এসেছিস? আমার একটু স্যারের সাথে কাজ ছিল, সেজন্য আসলাম। আর এই ছেলেটা কে রে? আমার আর নেহা আপুর স্বামী। হা হা হা, এটা তোদের স্বামী? এত সুন্দর স্মার্ট ছেলেদের পাত্তা দেস নাই, সেখানে কিনা পিচ্চি বাচ্চাকে বিয়ে করছিস? বেয়াদ্দব একটা ছেলেকে বিয়ে কিভাবে করলি? তোর বাপ মা চাচা চাচি এই ছেলে বেছে নিয়েছে। হা হা হা। দোস্ত, সবাই শুনলে কতটা মজা পাবে ভাবা যায়। গ্রুপে আসিস, গ্রুপের সবার সাথে তোর হাজব্যান্ডকে পরিচয় করিয়ে দিস। ছোট মরিচের ঝাল বেশি, এখন নিজে বুঝে নে। যাই হোক, ভালো থাক। নয়ন, চলো। নয়ন ভাব নিয়ে নদীর হাত ধরে ওইখান থেকে চলে গেল। রাতুলের আগে ফসতে লাগলো। নয়ন আর নদী রিকশায় উঠে পড়ল। নয়ন কিছু দূর যেতে নদীকে বলল, আইসক্রিম খাবো, গাড়ি থামাতে বলো। বাসায় আছে, খেয়ে নিও। বাসায় যাব, কোথাও থামতে পারবো না। এত কিপটা কেন? তোমায় কি বলছি কিনে দিতে? চুপ করো তো, মেজাজ খারাপ আছে, কথা বলো না। আইসক্রিম আমার রুমে আছে, মিনি ফ্রিজে আছে, যা চাও সব পাবে। নয়ন আর কিছু বলল না। দুজন রিকশা নিয়ে বাসায় চলে গেল। নদী ভাড়া দিয়ে বাসার ভিতরে চলে গেল। নয়ন নদীর পিছন পিছন যাচ্ছিল। বসার ঘরে কিছু কথা শুনে নয়ন থমকে গেল। এত টাকা, এত কিছু দিচ্ছি এটার জন্যে? মেয়ে দুটোকে একটা পিচ্চি ছেলের সাথে বিয়ে দিতে? তাও আবার ছেলেটা এতিম। কি শুরু করেছো তোমরা? তোমাদের এইসব আমরা কখনো বলেছিলাম? আমরা বলেছি যত টাকা লাগে আমরা দেব। এমন ছেলে দেখে বিয়ে দেবে যাতে ওরা দুজন সুখে থাকে। যমজ ছেলেরা ছিল না, একজনের সাথে বিয়ে দিলে তো দিলে, একেবারে পিচ্চি ছেলের সাথে। আর ছেলেটা তো বাবা মা কি কোনো পরিচয় নাই। মামা কেমন মামা, সেটাও কি খোঁজ নেও নাই? ওইটা ওই ছেলের আসল মামা না, ওই ছেলেকে রাস্তায় পেয়েছিল। কে বলতে পারে ওই ছেলে খারাপ ছেলে না? ওর জন্মের তো হয়তো ঠিক নাই। এমন একটা ছেলের সাথে কিভাবে মেয়ে দুটোকে বিয়ে দিতে পারলে তোমরা? আমাদের একবার বলার প্রয়োজন মনে করলে না? দেখো, ছেলেটা অনেক ভালো, পিচ্চি ছেলে। ওরা নিজেদের মতো করে ওকে গুছিয়ে নিতে পারবে। ছোট হওয়াতে সুবিধা আছে, এতিম হয়েছে এতে ভালো হয়েছে। ওর বাবা মা থাকলে ওকে কি ঘর জামাই থাকতে দিত? রিপিট। আর ছেলেটা ছোট, আমার মেয়েরা যা বলবে তাই করবে, নিজেদের মতো গড়িয়ে নেওয়া যাবে। আমার মেয়েদের খারাপ হবে এমন কোনো কিছু আমি করব না। তাই বলে একটা জারুদ ছেলের সাথে বিয়ে দেবেন? এটা কি ধরনের ভালো চাওয়া হলো? নদীর আপু কিছু বলবে, নয়ন আর কন্ট্রোল করতে না পেরে বলল, বেশ ম্যাম, অনেক বলেছেন, এবার থামুন। আমি কোনো যারা সন্তান না, আমার মা বাবাকে আমি জানি। নয়নের কথা শুনে সবাই নয়নের দিকে তাকালো। নেহা নয়নের কাছে আসলে নয়ন কিছু না বলে সামনে এগিয়ে গিয়ে বলল, আমাকে যা ইচ্ছে বলেন, আমার বাবা মাকে নিয়ে কোনো মন্তব্য শুনতে আমি রাজি না। কে তোমার বাবা মা? কোথায় থাকে? তোমার বাবা মা থাকলে তুমি কেন পালিত মামার কাছে থাকো? পালিত মামা মানে? হ্যাঁ, পালিত মামা। যাকে তুমি মামা হিসাবে জানো, সে তোমাকে রাস্তায় পেয়েছিল। ওটা তো তোমার আসল নাম না। নয়ন কথাগুলো শুনে থমকে গেল। নয়নের চোখের কোণে পানি গড়িয়ে পড়ল। নয়ন চোখের পানি হাতের উল্টো পিঠ দিয়ে মুছে পড়ল। আপনাকে কে বলেছে উনি আমার নিজের মামা না? আমার স্বামীর কাছে কারো তথ্য বের করতে সময় লাগে না। তোমার যদি বিশ্বাস না হয়
তোমার মামাকে জিজ্ঞাসা করো, ও যে তোমার মামা চলে এসেছে। পিছনে তাকাতে নয়ন দেখে ওর মামা এসেছে। নয়ন ওর মামার দিকে তাকিয়ে বলল, মামা উনি কি বলছে? তুমি আমার আসল মামা না? উনি ঠিক বলেছে। আমাকে মিথ্যা কেন বলেছো আগে? আমার সাথে এমন কেন করলে? তুমি তো জানো আমার মিথ্যা কতটা অপছন্দ। তুমি আমার সাথে ঠিক করো নাই মামা। নয়ন শান্ত হ। বাট নয়ন, আমরা তোকে নিজের সন্তানের মতো বড় করেছি, আমাদের ভুল বুঝিস না। বেশ মামা, তোমাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। তোমরা নিজের না হয়েও আমার জন্য যা করেছো, আমার নিজের মাও তা করে নাই। আমাকে ফেলে রেখে চলে গেছিল। আমার মা বাবা আসলে নাই। আমি আসলে যার সন্তান, আমার কোনো পরিচয় নাই। নয়ন, এইসব ভুল, তোর কাছে যে লকেট আছে ওইটা তোর সাথে ছিল, ওইটা তোর স্মৃতি, তোর বাবা মায়ের ছবি আছে। আমি ওইসব ছবি আর রাখতে চাই না। যারা আমায় জন্ম দিয়ে ফেলে রেখে চলে গেছে তাদের কোনো স্মৃতি আমি রাখবো না। নয়ন কথাটা বলে গলা থেকে মালাটা খুলে ফ্লোরে সজোরে একটা আছাড় মারল। রাহেলা চৌধুরী পায়ের কাছে গিয়ে পড়ল। উনি লকেটটা দেখে চমকে গেল। লকেটটা হাতে নিতে নিতে হাত পা কাঁপতে লাগলো। নয়ন রেখে রকেটটার অর্ধেক অংশ তুলে রাহেলা চৌধুরীর হাত থেকে রকেট নিতে যাবে। উনি শক্ত করে ধরে রাখলো। নয়ন বলে, ম্যাম দেন, ওদের সব পুড়িয়ে ফেলবো। নয়ন টান দিয়ে হাত থেকে নিয়ে নিল। নয়ন লাইটারটা নিয়ে এসেছে, ওর ওয়ালেট থেকে ছবি বের করে পুড়িয়ে দিল। রাহেলা চৌধুরীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। রাহেন চৌধুরী বলে, কি হয়েছে? তুমি এভাবে ওর দিকে তাকিয়ে আছো কেন? আর তোমার চোখে পানি কেন? রায়হানের কথা শুনে তাড়াতাড়ি করে চোখের পানি মুছে বলে, কিছু না। যাই হোক আঙ্কেল আন্টি, আমি একটা যার সন্তান, আমার কোনো পরিচয় নাই। আপনারা এখন সিদ্ধান্ত নেন কি করবেন। আমাকে আপনাদের মেয়ের জামাই হিসেবে মেনে নেবেন নাকি না? সোজাভাবে কথা বলবেন। আমাকে যা বলবেন আমি সেটা মাথা পেতে নিব। নয়ন এক হাত দিয়ে চোখের পানি মুছতে লাগলো আর তাকিয়ে বলল, কি হলো বলেন, কি করবেন? না, রুমে যাও। তুমি যেমন হও আর মেয়ের জামাই আমি বুঝে নিব। দেখো রাহেলা আর ভাই, আমার মেয়ের জামাই, একটা পরিচয়ও আমার মেয়েদের জামাই, ওর আর কোনো পরিচয় দরকার নেই। নেহা, নদী, ওকে নিয়ে যা। এমন খারাপ ছেলের সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। ও একটা বেয়াদব ছেলে, সাথে আবার বাবা মায়ের পরিচয় নাই। এমন ছেলের সাথে থাকলে সবার কাছে হাসির পাত্র হতে হবে। বুঝে গেছি। ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েন, সাইন করে দিব। আর সরি টু সে, আমার জন্য কেউ কষ্ট পাইলে ক্ষমা করে দিবেন। আর আমার মামা যেহেতু আপনাদের থেকে টাকা নিয়েছে, দয়া করে ফেরত নেবেন না। আমি আপনাদের টাকা শোধ করে দিব। আমাকে কয়েক বছর সময় দেন। নয়ন, আমাদের টাকার দরকার নাই। আমি ভাবতেও পারি নাই আমাদের কারণে তোকে এমন সময়ের মুখোমুখি হতে হবে। তুই চল আমার সাথে। নয়ন, তুমি যেমন হও আমি তোমাকে হাজব্যান্ড হিসেবে মেনে নিয়েছি। তোমার সুখ দুঃখ পাশে থাকার কথা দিয়েছি। আমার দায়িত্ব থেকে আমি পিছিয়ে যাব না। তুমি আমার সাথে থাকবে? নেহা নয়নের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। নয়নের মামা রাহেলা চৌধুরীর কাছে এসে আস্তে আস্তে বলে, ম্যাম, যাকে জারুর সন্তান বলেন সেই আবার আপনার সাথে কোনো সম্পর্কিত নাই তো? মামার কথা শুনে চমকে উঠে তাকালে। মামা হাসি দিয়ে বলল, যাই হোক, আমি আসছি। আমার ভাগ্নেকে যদি আপনাদের ভালো না লাগে পাঠিয়ে দিন, আর টাকা নিয়ে যাইয়েন। ভালো থাকবেন সবাই। বেয়াই, আজকে থেকে যান। অন্য একদিন এসে থাকবো যদি আল্লাহ ভাগ্য রাখে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। নয়নের মামা চলে গেল। রাহেলা চৌধুরী নয়নের সব পুরনোর ওইখানে চোখ গেলে দেখে একটা টুকরো কাগজ দেখা যাচ্ছে। রাহেলা চৌধুরী তাড়াতাড়ি করে গিয়ে আগুনের ভিতর থেকে হাত দিয়ে কাগজটা নিল। সবাই অবাক হয়ে গেল। রায়হান চৌধুরী রাহেলা চৌধুরীকে বলে ওঠে, রাহেলা, কি করছো? পাগল হয়ে গেছো নাকি? রাহেলা চৌধুরী টুকরোটা সামনের দিকে তাক করলো। রাহেলা চৌধুরী বসে পড়ল। রাহেলা চৌধুরী কান্নায় ভেঙে পড়ল। রাহেন চৌধুরী বুঝতে পারল না রাহেলা চৌধুরী কেন কান্না করছেন। উনি কাছে গিয়ে বলল, কি পাগলামি করছো তুমি? হাত পুড়ে ফেললে, আর এখন আবার কান্না কেন করছো? রাহেন চৌধুরীর কথা শুনে রাহেলা চৌধুরী উঠে চলে গেল। নদীর আম্মু বলে ওঠে, এই ছোট, কি হলো? এমন কেন করছো? ভাই, তুমি গিয়ে দেখো তো কি হয়েছে। রাহেন চৌধুরী
চলে গেল। নয়ন এইদিকে ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দেওয়ালের সাথে এক হাত ঠেকিয়ে নিচের দিকে তাকিয়ে চোখের পানিগুলো ঝরাতে লাগলো। নয়ন রাগে এক ঘুষি দেওয়ালে মারতেই হাতের চামড়া ছুটি গিয়ে রক্ত পড়তে লাগলো। নেহা ওয়াশরুমে দরজা ধাক্কা দিয়ে বলল, নয়ন, এই নয়ন, পড়ে গেলে নাকি? দরজা খুলো। নয়ন, তুমি ঠিক আছো কি? নেহা ডাকতে লাগলো। নয়ন ভাবনা জগৎ থেকে বের হয়ে শাওয়ার বন্ধ করে তোয়ালে দিয়ে মাথা মুছে শরীর মুছে পড়ে নিল। দরজা খুলে দিলে নেহা সোজা নয়নের বুকে হাত পড়ল। নয়ন নেহার হাত ধরে কিছু বলার আগে নেহা শক্ত করে নয়নকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, তুমি ঠিক আছো? আমি তো ভয় পেয়ে গেছিলাম। নেহার কথা শুনে আর ওর আচরণ দেখে নয়ন নেহাকে সরিয়ে দিয়ে বলল, আমি তোমাকে পছন্দ করি না। তোমার বোনের উপর রাগ করে আমি তোমার সাথে ভালোবাসা অভিনয় করছি। নয়নের কথা শুনে নেহা থ হয়ে দাঁড়িয়ে নয়নের দিকে তাকিয়ে বলল, নয়ন, মজা করছো তাই না? না, আমি সবার সাথে মজা করি না। আমি সত্যিটা বললাম তোমাকে। হুদাই তোমাকে আর ঠকাতে পারবো না, তাই সত্যিটা বলে দিলাম। নয়ন কথাগুলো বলে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে পরতে লাগলো। নেহা বলে ওঠে, আমি শ্যামলা দেখে কি আমাকে তোমার পছন্দ না? কিছুটা ওই রকমই। এই গায়ের রং কি আমি নিজের হাতে দিয়েছি? এটা তো আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আমি কি নিজের ইচ্ছে অসুন্দর হয়ে জন্মগ্রহণ করেছি? নেহার কথা শুনে নয়ন বলে ওঠে, সব তো আল্লাহ তাআলা করেন, কিন্তু আমার পছন্দ না হলে আমি কি করব? আমি একটা যার সন্তান, সেখানে আমাকে আপনার ফ্যামিলি পছন্দ না। এভাবে সবার কাছে যে সবার পছন্দ হবে, এইটা তো কোনো মানে হয় না। নয়ন, তুমি আমার হাজবেন্ড, তুমি আমাকে এভাবে বলতে পারো না। তো কি হয়েছে? হাজব্যান্ড দেখে যে আপনাকে আমার ভালোবাসতে হবে, পছন্দ করতে হবে, সেটা কোনো কথা নাকি? নয়নের কথায় নেহা আঘাত পেয়ে নয়নের পিছন থেকে জড়িয়ে ধরে বলল, নয়ন, তুমি আমার সাথে মজা করছো তাই না? নয়ন, আমার সাথে এমন মজা করো না। আমি প্রথম আমার বাবা মার পর তোমার কাছ থেকে ভালোবাসা দেখেছি, যে আমাকে সম্মান করেছে, আমাকে ভালোবাসা শেখাচ্ছে নতুন করে। নয়ন, এমন করে বলো না। যদি এসব কথা সত্যিও হয়, আমার সামনে প্রকাশ করো না। আমার বড্ড কষ্ট হচ্ছে। ছোটবেলা থেকে হাজার জনের থেকে হাজার কথা শুনেছি। আমার শরীরের রং নিয়ে সবার এত প্রবলেম, মনে হয় আমার শরীরের রং আমি নিজে বানিয়েছি। নেহার কথাগুলো শুনে নয়নের খারাপ লাগলো, কিন্তু নয়ন তাও নেহার হাত সরিয়ে দিয়ে বলল, এইসব শোনার ইচ্ছা নাই। নয়ন নেহাকে সরিয়ে দিলে নেহার চোখ বেয়ে পানি ঝরছে। নয়নের দিকে এক নজরে তাকিয়ে আছে। নয়ন ওর সব শার্ট প্যান্ট বের করে নেহার দিকে তাকিয়ে বলল, আমাকে একটা ব্যাগ দিতে পারবেন? এইগুলো নেওয়ার মতো কিছু নাই আমার কাছে। তুমি কি চলে যাবে? এখানে থাকার কোনো মানে হয় না। আব্বু তো তোমাকে এখানে থাকতে বলল, আর ছোট আম্মু আব্বু হয়ে আমি তোমার কাছে মাপ চাচ্ছি। প্লিজ যেও না তুমি। আমাকে পছন্দ না, নদীকে তো তোমার পছন্দ, ওর জন্য এখানে থেকে যাও। আমি তোমার কাছে কোনো অধিকার চাইবো না। তোমাকে সামনে দেখতে পারবো, এটাই তো অনেক। তুমি যেও না এখান থেকে, যেও না নয়ন। আমি কথা দিচ্ছি তোমাকে কেউ অপমান করবে না, আর আমিও তোমার সামনে যাব না। আমি তোমাকে যখন দেখতে মন চাইবে আড়াল থেকে দেখব। নয়ন নেহার কথা শুনে বুকের ভিতর ছিদ্র হয়ে যেতে লাগলো। তাও নয়ন কিছু বুঝতে না দিয়ে শার্ট প্যান্ট অন্য একটা প্যান্ট দিয়ে বেঁধে কাঁধে নিয়ে বলল, ব্যাগ দিবে না বললে হয়, এত কথা কেন বলো? নয়ন কথাটা বলে চলে যেতে নিলে নেহা কান্না করতে করতে নয়নের পিছন পিছন যেতে লাগলো। নয়ন নিচে গেলে সবে অবাক হয়ে তাকিয়ে বলল, নয়ন, কোথায় যাচ্ছ? চলে যাচ্ছি, ভালো থাকবেন, আর আপনার টাকা সময় মতো পেয়ে যাবেন। কি নাটক শুরু করলি রে? হ্যাঁ আপু, তুই কেন কান্না করস রে? আব্বু আম্মু, ওকে যেতে না করো না। ও রেগে আছে। এই অবস্থায় ও কোথাও গিয়ে থাকবে। নদী, তুই ওকে বোঝা, ও তোকে পছন্দ করে, ওকে থাকতে বল না। তুই এত ঢং করস কেন? আমার বোনের চোখের পানি বের হচ্ছে তোর জন্য, আর তুই কিনা ঢং করে চলে যাচ্ছস? আমি কোনো ঢং করি না, আমার জন্য কাউকে কান্না করতে বলি নাই। আমাকে ডিভোর্স লেটার দিয়ে দিয়েন দুইজন, এইটা ভালো হবে। ভালো ছেলে দেখে বিয়ে করে নিয়েন। আর আঙ্কেল, বিয়ে দিলে জমজ কোনো ছেলের সাথে দিয়েন, আমার মতো একটা ছেলের সাথে দুইজনকে বিয়ে দিবেন না। তোর থেকে আমার বাপ মায়ের জ্ঞান নিতে হবে? তুই যাবি যা। আর আপু, কান্না করবে না, ও যাক। ওকে নিয়ে এত ভাবার কি আছে? একদিনেই ওকে ভালোবেসে ফেলছো? ভাবতেও অবাক লাগছে।
আমার তো ওকে দেখলেই কেমন জানি মেজাজ খারাপ হয়ে যায়। আপনার বোনকে বুঝান ভাই। নয়ন কথাগুলো বলে বের হয়ে যেতে লাগলো। নদীর আব্বু আম্মু বোঝালো। নয়ন সদর দরজায় পা রাখতে রাহেলা চৌধুরী পিছন থেকে বলে ওঠে। দাঁড়াও। নয়নের পা থেমে গেল। পিছনে তাকাতে রাহেলা চৌধুরীকে দেখে নয়ন ঘুরে হাঁটা দিল। রাহেলা চৌধুরী বলে ওঠে। দাঁড়াতে বলেছি তোমাকে, আমার কথা কানে যাচ্ছে না? যার সন্তান কারো কথা শুনে না। নয়ন। নয়ন কিছু না বলে বের হয়ে গেল। রাহেলা চৌধুরী ডাকতে লাগলো। নয়ন কোনো কথা না বলে চলে গেল। রাহেলা চৌধুরী বডিগার্ড দিয়ে ধরলো। নয়ন রেগে বলে ওঠে। রাহেলা চৌধুরী, আপনি আমাকে এভাবে ধরতে পারেন না। আপনার কোনো অধিকার নাই আমাকে বডিগার্ড দিয়ে ধরার। আমার নাম ধরে ডাকছো? হ্যাঁ ডাকছি, আমাকে যেতে দেন, নাহলে আমি নিজেকে শেষ করে দিব। আপনার মতো মহিলাকে চোখের সামনে দেখার থেকে নিজেকে শেষ করে দেওয়া ভালো। রাহেলা চৌধুরীর বুকের ভেতর ঢুক করে উঠল। নদী রেগে বলে ওঠে। ছোট আম্মু, ওকে যেতে দিন। ওকে কেন আটকাচ্ছেন? আর তোর সাহস তো কম না, আম্মুর নাম ধরে ডাকোস? থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দেবো বেয়াদব। নদী, চুপ করো। নয়ন, তুমি জানো আমি কে? আমার আপনাকে জানার কোনো ইচ্ছা নাই। আমি জানি শুধু আমি যে একটা যার সন্তান। আমার কোনো বাবা মা পরিচয় নাই। আমি একটা অবৈধ সন্তান। নয়ন, চুপ করো প্লিজ। সত্যি কথা বলতে আমি পিছিয়ে যাই না। জিদ বাপের মতো হয়েছে। জিদের কারণে জীবন ধ্বংস হয়, এটা মাথায় রেখো। রাহেলা চৌধুরীর কথা শুনে রাহেন চৌধুরী বলে উঠল। বাপের মতো হয়েছে মানে? তুমি ওর বাবাকে চেনো নাকি? নয়ন, বাড়াবাড়ি করো না। আমার ভাতিজি তোমাকে ভালোবেসে ফেলেছে, তাকে এভাবে রেখে চলে যেও না। পস্তাতে হবে। যে মূল্য দেয় তাকে মূল্য দেওয়া উচিত। কারো মূল্য আমার দরকার নাই। আমাকে ছেড়ে দিতে বলেন, না হলে আমি এখানে শেষ করে দিব। নয়ন কথাটা বলে একটা গার্ডের কাছ থেকে লাঠি নিয়ে সোজা নয়ন নিজের মাথায় বাড়ি মারল। মাথা দিয়ে রক্ত পড়তে লাগলো। রাহেলা চৌধুরী নেহাত দৌড়ে গিয়ে নয়নের হাত থেকে লাঠি নিয়ে গালে থাপ্পড় মেরে বলল। পাগল হয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল। আমার সুস্থ থাকার মতো কোনো অবস্থা রেখেছেন? আমাকে পাগল হতে বাধ্য করেছেন। আমাকে এখান থেকে যেতে দেন, না হলে আমি নিজেকে শেষ করে দিব। আপনাকে দেখলে আমার ঘৃণা হয়। আপনাকে আমার সহ্য হয় না। আমাকে এখান থেকে যেতে দেন। আমি তিলে তিলে আর মরতে চাই না। ছোট আম্মু, তোমার কি ক্ষতি করেছে? কেন তোমাকে দেখে ওর ঘৃণা লাগে? ওকে, চলে যাও। আমি তোমাকে বাধা দেব না। তোমার শরীরে সেই রক্ত বইছে যার রক্তে কোনো মায়া দয়া থাকে না, কারোর ভালোবাসা চোখে পড়ে না। তুমি চলে যাও। নয়ন চলে গেল। রাহেলা চৌধুরী এক পলক তাকিয়ে থাকলো। কেউ বাধা দিতে গেলে নিষেধ করে দিল। 3 বছর পর। ভাইয়া আমার জন্য কি আনছো? এইটা তোর লাগেজ, তুই দেখ। মামি, মামা, আপনাদের এইটা। বাবা, তুই এত কিছু আনছোস? তোকে না কতবার বললাম তুই সুস্থভাবে আয়। তুই সুস্থ এসেছিস, এতেই আমরা খুশি। আমার কি ইচ্ছা হয় না আমার মামা মামি বোনের জন্য কিছু আনতে? যা, ফ্রেশ হয়ে আয়, তোর জন্য অনেক কিছু রান্না করছি। আসছি মামি। নয়ন নিজের রুমে চলে গেল। গোসল করে নিচে এসে সবার সাথে খেতে বসলো। নয়ন মামাকে বলল। মামা, টাকাগুলো দিতে হবে। আমার সাথে তুমি যাবে কি? তুই একা যাইতে পারবি কি? আমাকে তো 10 মিনিট পর চলে যেতে হবে সিলেট, মালা আটকে আছে। আচ্ছা ঠিক আছে। ওইখানে একা যাওয়া কি ঠিক হবে এত বছর পর? টাকা তো ফিরিয়ে দিতে হবে, সময় চেয়েছিলাম। আচ্ছা যা, খেয়ে নে আপাতত। নয়ন সবার সাথে টুকটাক কথা বলতে বলতে খাওয়া শেষ করে রেডি হতে চলে গেল। টাকার ব্যাগ নিয়ে নয়ন বাইক করে চলে গেল। বাইক নিয়ে সোজা নদীদের বাসার সামনে গিয়ে থামলো। নয়ন গেটের সামনে নেমে ভেতরে যেতেই আটকিয়ে দিল। নয়ন বলে ওঠে। রহিমা চাচা, আমি নয়ন। নয়নের কণ্ঠ শুনে রহিম চাচা পিছনে তাকিয়ে অবাক হয়ে গেল। নয়নের কাছে দৌড়ে এসে বলল। তুমি নয়ন? বাবা, তুমি এত বছর কোথায় ছিলে? বাবা, তুমি ঠিক সময় আসছো, তাড়াতাড়ি ভিতরে যাও। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলো। নয়নকে যেতে বাধা দিতে না করে দিল। নয়ন সদর দরজা নক করলে কাজের মহিলা খুলে দিল। নয়নের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। নয়ন ভিতরে যেতে লাগলো। কাজের মহিলা বারবার বলতে লাগলো, কে তুমি? এভাবে কেন ঢুকছো? নয়ন কিছু না বলে বসার ঘরে গেলে চমকে গেল। নেহাকে ওর আব্বু জোর করে বলছে। তুই সাইন কর বলছি,
আর কতদিন এভাবে থাকবি? ও যে তোকে বিয়ে করতে চাইছে, এতে তোর ভাগ্য ভালো। সাইন কর। না, আমি সাইন করব না। আমি নয়নকে স্বামী হিসেবে মানি। ওকে ছাড়া আর আমি কাউকে স্বামী হিসেবে মানতে পারবো না। আমাকে ছেড়ে দাও, আমি বিয়ে করব না। চুপ কর। একদিনে এ তো কিসের ভালোবাসা আছে যে তোকে পছন্দ করে নাই, সে তোর কোনো খোঁজ খবর নেয় নাই, সেখানে তুই তার জন্য অপেক্ষা করস? না নিলেও তোমাদের মেয়েদের একবার বিয়ে হয়, বারবার না। আমি ওকে ছাড়া আর কাউকে ভালোবাসবো না। চুপ কর, আমি কোনো কথা শুনতে চাই না। নদীর আম্মুকে একটা পিচ্চি মেয়ে এসে হাতে কামড় দিয়ে বলে, তুমি পচা, আমার আম্মুকে কষ্ট দাও, তুমি আমার আম্মুকে ছাড়ো। পিচ্চি মেয়েটাকে নদীর আম্মু ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলল, কুত্তার বাচ্চা, একটা কথা কতবার কইলাম, ওই কুত্তার বাচ্চার সন্তানকে পেটে না রেখে ফেলে দে। তা তো করলো না, বাপের মতো হয়েছে, যা মন চায় তাই করবে। এই নদী, এইটাকে সরা না হলে খবর আছে। নদী রেখে বাচ্চাটাকে মারতে যাবে, নয়ন দৌড়ে গিয়ে পিচ্চিটাকে টান দিয়ে কোলে তুলে নিল। সবাই চমকে উঠল। নদী রেগে বলে, এই কে তুমি? ওকে ছাড়ো। আর আপু বিয়েটা করে নেই। কখনোই না। আমি এখনো নয়নের স্ত্রী। আমি ওর ডিভোর্স পেপারে সাইন করি নাই। আমি এই বিয়ে করতে পারবো না। চুপ কর। কার জন্য আর অপেক্ষা করবি? হ্যাঁ, আর এই নোভা, আমার সাথে চল। নদী নোভার হাত ধরে টান দিলে নোভা কান্না করতে করতে বলে, আম্মু, তুমি আমার হাত ছাড়ো, আমার ব্যথা লাগছে। তুমি আম্মুর সাথে এমন ব্যবহার করছো কেন? নদী রেখে মারতে যাবে, নয়ন নদীর হাত ধরে এক ঝটকে সরিয়ে দিয়ে নদীর গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, সাহস কী করে হয় আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তোলার? নয়নের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। নদী নেহা নয়নের কণ্ঠ শুনে চোখ বড় বড় করে তাকালো। নদী বলে ওঠে, নয়ন। নয়ন মাস্ক খুলে ফেলে দিয়ে বলল, হ্যাঁ আমি। নয়ন, তুমি এতদিন কোথায় ছিলে? নয়ন রাহলা চৌধুরীর কোনো কথায় উত্তর না দিয়ে সোজা নেহার সামনে গিয়ে সামনে থেকে কাগজটা টান দিয়ে ছিঁড়ে ফেলে দিল। কাজীকে বলল, আপনি আসতে পারেন, ও আমার ওয়াইফ। আর ব্রাদার, সরি টু সে, এই বিয়ে হবে না। তুমি এতদিন পর কোথা থেকে আসলে? যেখান থেকে আসি এই বিয়ে হবে না। নেহার হাত ধরে ওইখান থেকে সরিয়ে নিজের বাহুতে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলে, সরি জান, আমি ভাবতেও পারি নাই তুমি আজও আমার জন্য অপেক্ষা করছো। আমি ভেবেছিলাম সব মিথ্যা, যা করছো সব অভিনয়, বাট আমি বুঝতে দেরি করে ফেলছি। সরি, আমাকে ক্ষমা করে দাও। এটা কি মগের মুল্লুক নাকি? আমার ভুল না হলে আপনি নদীর বন্ধু, বেশি কথা না বলে চুপ করে থাকেন। কি চুপ করব? নদী আমার কাজিন, তোমার বোনকে বিয়ে করতে আসছে। আমার কাজিন তোমার বোনকে নতুন জীবন দিতে চাইছে, আর তোমার বোন কি শুরু করছে? আর ও যখন এসেছে ডিভোর্স লেটার সাইন করে দিতে বলো। কিসের ডিভোর্স লেটারে সাইন করব? আমার বউকে আমি কোন দুঃখে ডিভোর্স দিব? নদী, তোমার পেপার এই নাও। আর নেহারটা তো টাকা দিয়ে করে যেতে চাইছিলাম, সেখানে আমার ওয়াইফ যেহেতু করে নাই, ওইটা কোনো দরকার নাই। নয়ন নদীর পেপার এগিয়ে দিল আর নদীকে বলল, ধন্যবাদ আমার কাছে পেপারগুলো পৌঁছে দেওয়ার জন্য, না হলে তোমার মতো মেয়েকে বউ হিসেবে দেখতে হইতো। রূপে অনেক গরম তোমার, তাই না? থাকো তোমার রূপ নিয়ে। তুই আমাকে ডিভোর্স দিয়েছিস? আমি তোকে এই পেপার কখন পাঠালাম? নাটক কম করো। তোমার বন্ধুকে দিয়ে পাঠিয়েছিলে না আমার বোনের কাছে, ও যত্ন করে রেখে দিয়েছিল। যাই হোক, ওইসব ভেবে লাভ নাই। স্যার, এই যে আপনার দেওয়া সব টাকা, সাথে আমার স্ত্রীকে সন্তানকে দেখে শুনে রাখার জন্য ধন্যবাদ। নয়ন নদীর আব্বুর দিকে টাকার ব্যাগ এগিয়ে দিল। নদীর আম্মু ধরলে নদীর আব্বু বলে, এত টাকা কোথায় পাইছো? আর এতদিন কোথায় ছিলে তুমি? আপনায় জানতে হবে না, আপনি গুনে নেন সব টাকা ঠিক আছে নাকি। রাতুল, তোমাকে আমি কবে ডিভোর্স পেপার পাঠাতে বলেছিলাম? আমি তো জাস্ট তোমাকে বলেছিলাম যে পেপারটা নিয়ে রাখতে, আমি পরে নিয়ে নিব। বাট তুমি আমাকে যে পেপার দিয়েছো ওইটা কি? ওইটা সাইন আমি করেছিলাম। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করার দরকার ছিল, তাই এমন করেছি। আমি তোমাকে ভালোবাসে এমন করেছি। কি? তুমি এইসব করেছো? হ্যাঁ। নেয়া চলো, আর কখনোই তোমাকে কষ্ট পেতে দিব না। নয়ন, তুমি আবারও আমাকে ছেড়ে চলে যাবে না তো? কখনোই না। আমি তোমার হাত মৃত্যুর আগ পর্যন্ত হইলেও ছাড়বো না। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার বিশ্বাস করতে ভয় হচ্ছে তুমি
আবার আমাকে রেখে অন্য মেয়ের হাত ধরবে না? কখনোই না। আমার কাছে তুমি সেরা। তোমার মতো সুন্দর মনের মেয়ে হওয়ার সৌভাগ্য সবার থাকে না। আমার যেহেতু কপালে তুমি ছিলে, এতে আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া। নয়নের কথা শুনে নেহা খুশি হয়ে গেল। নেহা নয়নকে জড়িয়ে ধরল। নোভা বলে ওঠে, আম্মু এই মামাটা কি? নোভার কথা শুনে নয়ন ভ্যাপাচাকা খেয়ে গেল। নেহা ফিক করে হেসে বলে, এইটা তোমার আব্বু হয়, মামা না। নোভা খুশিতে নয়নকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলে, আব্বু তুমি আমাদের ছেড়ে কোথায় গিয়েছিলে? তুমি জানো আম্মু আমাকে সবাই কত কষ্ট দিয়েছে, শুধু ছোট নানু আপু ভালোবাসে, আর কাউকেও না। নয়ন নোভা কথা শুনে বলে, সরি আম্মুজান, আমি জানতাম না যে আমার একটা আম্মু আছে। আগে জানলে আগে ছুটে আমার আম্মুর কাছে চলে আসতাম। নয়ন, আমার নাম ধরে ডাক দেওয়ার কোনো অধিকার আপনাকে আমি দিই নাই, সো আমার নাম ধরে ডাকবেন না। আমাকে একটু কথা বলার সুযোগ দেবে? সময় নেই নেহা, চলো। আর স্যার ধন্যবাদ, আপনি টাকা দিয়েছিলেন দেখে নিজের পায়ে দাঁড়াতে পারছি। নয়ন নেহার হাত ধরে যেতে নিলে দেখে নেহা ঘোরাচ্ছে। নয়ন নোভাকে থামিয়ে দিয়ে বলল, আম্মু ওয়েট করো, তোমার আম্মু হাঁটতে পারছে না, পায়ে ব্যথা পেয়েছে মনে হয়। না, হাঁটতে পারছি, চলো নয়ন। নয়ন নেহাকে আর কিছু বলতে না দিয়ে কোলে তুলে নিল। রহিম চাচাকে ইশারা করলে খুশি হয়ে নোভাকে তুলে দিল। নেহা লজ্জায় বলে, নয়ন কি করছো? সবাই তাকিয়ে আছে, নামিয়ে দাও। আমার বউ আমি কোলে নিয়েছি, অন্যজন দেখলে কি আর না দেখলে কি। আমার আব্বু সুপারম্যান। নয়ন নামিয়ে দাও, পড়ে যাবে। দুইজনের ভার নিতে তোমার কষ্ট হবে তো, নামিয়ে দাও। জিম করছি কি জন্য? নিজের রাজকন্যা আর রানীকে কোলে নিতে পারবো না, এই জন্য এমন শরীর বানাইছে নাকি? ফাজিল, নামিয়ে দাও, আমার শরম লাগছে। নয়ন চলে যাচ্ছে দেখে নদীর নিচের অজান্তেই কষ্ট হতে লাগলো। নদীর আব্বুর মুখে হাসি ফুটে উঠল। নদীর আম্মু তাকাতে নদীর আব্বু বলে ওঠে, জামাই বাবা, শুভ কামনা রইল নতুন সংসারের জন্য। ধন্যবাদ স্যার, নিজেকে একটু পাল্টান, মেয়ের জামাই বানানো লাগবে না আপনাকে। ওকে তোমার মেয়ের জামাই হওয়ার জন্য নিজেকে পরিবর্তন করব। কথাটা বলে হেসে দিল। নদীর আম্মু বলে ওঠে, এই একদম হাসবে না, আপাতত বিদায় হয়েছে, আল্লাহ বাঁচাইছে। নদীর দিকে রাতুল তাকাতে নদী থাপ্পড় মেরে দৌড়ে রুমে চলে গেল। নদী বারান্দায় তাকালে দেখে নোভাকে সামনে বসিয়ে নেহাকে পিছনে বসিয়ে নয়ন চলে গেল। নদীর মুখে হাসি রেখা টেনে ভাবতে লাগলো, আলহামদুলিল্লাহ, আমার প্ল্যান সাকসেস। আমার বোনকে তার সুখের ঠিকানায় পাঠাতে সক্ষম হয়েছি। আমি যা চেয়েছি তাই হয়েছে। আজ আমি জিতেছি। প্রতিবার তুমি আমাকে ভালো কিছু দিতে গিয়ে নিজে খারাপ হইতে, আজ আমি নিজেকে খারাপ বানিয়ে তোমাকে সুখের সংসার দিয়ে দিলাম আপু। আজ নিজের প্রতি ভালো লাগছে। আমি জিতেছি। আজ বুঝতে পারছি মাঝে মাঝে কিছু হার মেনে নেওয়াও মাঝে শান্তি আছে। নদী চোখের পানি মুছতে লাগলো। রাতুল পিছনে এসেছে, দাঁড়িয়ে কাঁধে হাত দিতে নদী তাড়াতাড়ি করে চোখ মুছে পিছনে তাকাতেই রাতুল বলে ওঠে, আমি জানি তুমি নয়নকে ভালোবাসো। রাতুলের দিকে অবাক হয়ে তাকাতেই রাতুল বলে ওঠে, আমি তোমাকে বুঝি, আমি জানতাম, বাট আমি তোমাকে সবসময় চেষ্টা করছি ওকে ভুলে যেন থাকতে পারো। আমি তোমাকে ভালোবাসি নদী, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। নদী, তোমরা দুই বোন একদিনে কিভাবে একটা মানুষের প্রেমে পড়লে? একদিনে কিভাবে কারোর প্রতি ভালোবাসা আসতে পারে? আমাদের লাইফে ফার্স্ট পুরুষ ওই ছিল। ওর মুখটা মায়াবী। ওকে যে ভালোভাবে দেখবে সেই ওর মায়ায় পড়তে বাধ্য হবে। আমি নিজেও জানি না ওর মাঝে এমন কি আছে যে ওকে এত ভালো লাগতো আমার। রাগের মাথায় ওকে অনেক কিছু বলতাম, কিন্তু ওর ঘুমন্ত চেহারা দেখলে আমি সব ভুলে যেতাম। নদী, আমি কি আজও তোমার মনে একটুও জায়গা করে নিতে পারি নাই? বাদ দাও, যাই হোক শোনো, আর এমন কিছু করো না তোমার প্রতি আমার ঘৃণা জন্ম নিক। আর আমি যে নয়নকে একটু হইলেও ভালোবাসতাম এটা কখনোই কাউকে বলো না। কখনোই বলবো না, প্রমিস। আমাকে একটু জড়িয়ে ধরবে? রাতুল নদীকে জড়িয়ে ধরে নদী রাতুলকে শক্ত করে জড়িয়ে ধরে হাওমাও করে কান্না করতে লাগলো। আর এইদিকে নয়ন নেহা নোভাকে নিয়ে নতুন বাড়িতে চলে গেল। নয়ন নেহার হাতে বাসার চাবি দিয়ে বলল, এইটা তোমার হাতে তুলে দিলাম, তোমার নতুন সংসার তুমি নিজের মতো গুছিয়ে নাও। এটা কার বাসা?
আমার তোমার নোবার। নয়ন, এত টাকা কোথায় পাইছো? আমি পড়াশোনার মাধ্যমে লন্ডনে চলে গেছিলাম। আমি 3 বছর অনেক পরিশ্রম করেছি। আমার লোকেরা আসছিল, ওরা সাহায্য করেছে দেখে আজ আমি এত দূর এগিয়ে যেতে পারছি। আমাকে আর 1 মাস পর আবার যেতে হবে। কিছু টাকা ঋণ আছে, ওইটা দিয়ে দিলে আমার মাথায় আর কোনো চাপ থাকবে না। পরে দেশ এসে মামার ব্যবসায় যোগ দিব। কত টাকা ঋণ আছে? বেশি না, 2 লাখ টাকা। তুমি বেতন পাও কত আর কি কাজ করতে? জব করতাম, সাথে ছোটোখাটো সব কাজ করতাম। 1 বছর যত টাকা ইনকাম করি সব বন্ধু রেস্তোরাঁয় ইনভেস্ট করেছিলাম। সেখান থেকে আমার ভাগ্য খুলে যায়। ও আচ্ছা, দেশের বাইরে যেতে হবে না, 2 লাখ আমি দিয়ে দিব। আমি একজন শিক্ষক। আমার যেতে হবে জান, আমাদের মেয়ের জন্য তো কিছু করা লাগবে। আমার একটা কাজ আছে, এখন যদি কাজটা সফল হয় তাহলে তোমাকে নবাকে নিয়ে চলে যেতে পারবো। আচ্ছা চলো, ফ্রেশ হয়ে নেই। আর বাজার করা লাগবে তো নাকি? এখন অর্ডার করে দেই। আম্মু কী খাবে বলো? ওকে, বাপ মেয়ে তাহলে অর্ডার দেন, আমি ফ্রেশ হতে যাই। নেহা ফ্রেশ হয়ে চলে গেল। নোভা নয়ন দুজন মিলে বসে অর্ডার করতে লাগলো। 5 দিন পর নয়ন নোভার সাথে খেলা করছিল। নয়নের মামা মামি তুলি এসে নেহার সাথে গল্প করছিল। হঠাৎ করে কলিং বেল বাজলে তুলি বলে ওঠে, আমি যাচ্ছি। তুলি দরজা খুলতে চলে গেল। দরজা খুলে অবাক হয়ে গেল। তুলি কিছু বলার আগে সবাই ভিতরে ঢুকলো। নোভা দৌড়ে গিয়ে রাহেলা চৌধুরীর কোলে উঠে বলে, আপু কেমন আছো তুমি? ভালো বুনু, তুমি ভালো আছো? নোভাকে আদর করতে করতে ভিতরে ঢুকলে নয়ন মামার সাথে নয়ন দাঁড়িয়ে গেল। নয়ন বলে ওঠে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এখানে কেন এসেছো? তোমাদের বাসায় আসলাম, আর কেমন ব্যবহার করছো? আমরা তোমার আত্মীয়। স্যার ম্যাম আপনারা বসেন। নয়ন সবাইকে বসতে দিল। সবই বসলে। রাতুল বলে ওঠে, বা নয়ন, তোমার চয়েস তো সুন্দর। রুম বাসার ভিতরে ডিজাইনটা সুন্দর লাগছে। আমার বইয়ের আর মেয়ের পছন্দের সেইটা কি খারাপ হওয়ার কথা? একদম না। বৌমা চলো ওনাদের জন্য নাস্তা নিয়ে আসি। কিছু লাগবে না, আমরা নোভার জন্মদিনের পার্টির আয়োজন করতে এসেছি। নোভার বার্থডে আজ। নেহা তুমি তো কিছু বলোনি আমাকে। তোমাকে রাতে বলতে চাইছিলাম, বাট ঘুমিয়ে গিয়েছিলাম, তাই কিছু বলতে পারি নাই। ধ্যাত, আচ্ছা, পার্টিটা এখানে করতে চাই, আপনারা কি আমাদের অনুমতি দেবেন? অনুমতি কিছু নাই। আপনি নোভার খালা, যেহেতু সেখানে আপনার অধিকার আছে। তাহলে সবাই ভেতরে আসতে বলো। নেহার মামি সবার জন্য চা নাস্তার ব্যবস্থা করে নিয়ে আসলো। সবাইকে দিতে লাগলো। আর কিছু মানুষকে ভিতরে আসতে বলে জায়গা ভালো করে দেখে চলে গেল। বিকেলে আসবে বলে চলে গেল। নয়ন বলে ওঠে, নেহা লিস্ট করে দাও, বাজার করে নিয়ে আসি। বাজার করতে হবে না, আমরা সব কিছু করে নিয়ে আসব। দুপুরে শুধু আমাদের ডাল রান্না করে ভাত দিলে হবে। আমি কারো টাকায় বাজার করা জিনিস খেতে ইচ্ছুক না। আমার যা আছে আমি তাই খাওয়াবো। এখানে ছোট আম্মু দিতে চাচ্ছে, তোমার কি সমস্যা? নোভাকে উনি অনেক ভালোবাসেন। নোভাকে তো আমরা সবাই ফেলে দিতে চাইছিলাম, কিন্তু উনি সবাইকে বাধা দিয়ে নেহাকে সাহস জুগিয়েছে। উনি নোভার জন্য অনেক কিছুই করেছে। উনি নোভার সব বার্থডে পার্টি দেয়। আমি ছিলাম না তাই দিয়েছে, ধন্যবাদ ম্যাম। বাট আর আপনাকে দিতে হবে না। আপনি অনেক করেছেন আমার জন্য, আপনার জন্য কৃতজ্ঞ। আমি ওর দাদিমা, আমি ওর জন্য কি করব সেটা তুমি ডিসাইড করতে পারো না। রাহেলা চৌধুরী কথা শুনে সবাই অবাক হয়ে গেল। নেহা বলে ওঠে, নোভার নানি হও দাদিমা কিভাবে? কি উল্টাপাল্টা বলা শুরু করেছো? আপনি ওর নানি হন, এর বাইরে কিছু না। আমি ওর দাদিমা, নানির সাথে দাদিমাও হও। আমি বলছি না আপনি শুধু ওর নানি, এর বাইরে কিছু না। আমি ওর আগে দাদিমা, তারপরে নানি। দুজন মিলে তর্ক করতে লাগলো। নয়ন রেগে টি টেবিলের উপর এক ঘুষিতে ভেঙে ফেলে। নোভা ভয় পেয়ে গেলে তুলি তাড়াতাড়ি করে নোভাকে নিয়ে চলে গেল। নয়ন চিৎকার করে বলল, দাদিমা না, আপনি আমার মাও না। আপনাকে আমি ঘৃণা করি। আর এই দুনিয়াতে শত্রু থাকলে সেটা একমাত্র বড় শত্রু আপনি, আর কেউ না। আপনাকে আমি ঘৃণা করি। আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুমি আমাকে কথা বলার সুযোগ কেন দিচ্ছ না? আমি জানি আমি তোমার চোখে সব থেকে নিকৃষ্ট মহিলা, যাকে তুমি ঘৃণা করো, কিন্তু
তুমি আমাকে একবার কথা বলার সুযোগ দিলে তোমার কি খুব ক্ষতি হয়ে যাবে? রাহেলা চৌধুরী চিৎকার করে বলে। নয়ন রেগে চিৎকার করে বলে, আপনার সুযোগ? আপনার কিসের সুযোগ দিব? কি বলতে চান? মিথ্যা তো বলবেন, নেকামি করে বলবেন বাবা আমার কোনো উপায় ছিল না, আমি তো ওকে ছেড়ে যেতে চাই নাই, এইটা ওইটা বুঝাবেন। আমি মিথ্যা শুনতে রাজি না। আপনাকে আমি মা হিসেবে মানি না। যে মা নিজের সন্তানকে রাস্তায় ফেলে চলে যেতে পারে, আর যাই হোক, সেই মহিলা কারো মা হওয়ার যোগ্যতা রাখে না। নয়নের কথাগুলো রায়হান সজোরে থাপ্পড় মেরে দিল। নয়ন রায়হানের দিকে তাকিয়ে কান্না করতে করতে বলে, সরি স্যার, আপনার ওয়াইফকে এইসব বলার জন্য। আপনার ওয়াইফকে বলে দেন আমাকে নিয়ে সেই জন্য কিছুতে টানে না। চুপ করো, ও আমার ওয়াইফ হইলে ও তোমার জন্মদাত্রী মা। তুমি কাকে কথা শোনাচ্ছ? তোমার মা তোমাকে রাস্তায় ফেলে আসে নাই, তোমার বাবা করছে এমন। তোমার মা জীবনে কত কি সহ্য করছে তুমি জানো? তোমার মা নাম্বার 1 বিজনেসম্যান শরীফ চৌধুরীর একমাত্র মেয়ে, আর তোমার বাবা ছিলেন একজন রিক্সা চালক। তোমার আম্মুর একবার অ্যাক্সিডেন্ট হলে সেখানে তোমার আব্বু আর তোমার দাদু বাঁচিয়েছিল, সেখান থেকে ওদের সাথে পরিচয় হয়েছিল। সেখান থেকে আস্তে আস্তে দুজনের কথাবার্তা থেকে ভালোবাসার সম্পর্ক তৈরি হইলে তারা ফ্যামিলিকে জানালে তোমার নানু মেনে নেয় না। তোমার আম্মু সবার বিরুদ্ধে গিয়ে তোমার বাবার সাথে রাজপ্রাসাদ ছেড়ে বস্তিতে গিয়ে ওঠে। শফিক চৌধুরীর মেয়ে আপনি? হ্যাঁ, ওই শরীফের একমাত্র মেয়ে। তো এর ভিতরে আমাকে ফেলে আসা কি সম্পর্ক? নাটকের কথা শুরু করেছেন? এইসব শোনার কোনো আগ্রহ আমার নাই। তোমাকে শুনতে হবে। তোমার জানা উচিত কাকে তুমি ঘৃণা করছো। তোমার তখন 2 বছর সুখী সংসার, তারপর তোমার বাবার আসল রূপ সামনে চলে আসে। তোমার আম্মু কষ্ট করে জব করে যা ইনকাম করতো সব তোমার বাবা জুয়া মদ গাঁজা সব খেয়ে উড়িয়ে দিত। তোমার মায়ের উপরে অত্যাচার শুরু করে দেয়। তোমার আম্মু সব জেনে বারবার বোঝানোর চেষ্টা করলেও শোনে নাই। প্রতি রাত তোমার আব্বু জুয়ায় হেরে এসে মদ খেয়ে বাসায় এসে তোমার আম্মুর উপরে অত্যাচার করত। তোমার মুখের দিকে তাকিয়ে 4 বছর সহ্য করে থেকে যাই। একবার তো তোমার আম্মুকে মেরে ফেলতে নিয়েছিল। তোমার আম্মুকে ওই বস্তির কিছু জন হসপিটালে ভর্তি করলে ওইখানে ডাক্তার তোমার আম্মুর বান্ধবী ছিল। ও তোমার নানুকে সব জানিয়ে দিলে। তারা সবাই তোমার আম্মুকে দেখতে এসে দেখে ওর সারা শরীরে দাগ, কাটার দাগ, পড়ে যাওয়ার দাগ। তোমার আম্মু গরমের দিনেও হাতাওয়ালা জামা কেন পরে তুমি জানো? রাহেলা চৌধুরীর হাতা কিছুটা ছিঁড়ে ফেলে। সবে চমকে গেল। নয়ন চোখ সরিয়ে নিল। নেহা বলে ওঠে, ছোট আম্মু তোমার হাতে এমন জঘন্য অবস্থা করেছে? আমি তো ভাবতে পারছি না একটা মানুষ এত খারাপ হতে পারে। রায়হান থামো প্লিজ। কেন থাকবো? তোমার ছেলে তো বলছে তুমি মা হওয়ার যোগ্য না, যার জন্য এত কিছু সহ্য করছো, আর সেই আজ এসব বলে। আর কি যেন বলছিলে? তোমার আম্মু মা হওয়ার যোগ্য না। তুমি জানো তোমার আব্বু কি কি করতো? তোমার আব্বু মাঝে মাঝে রাগের বশে সিগারেটের আগুন দিয়ে সারা শরীর পুড়িয়ে দিয়েছে। তারপরও তোমার আম্মু তোমার মুখের দিকে তাকিয়ে থেকেছে। তার বাবা মা তাকে নিয়ে যেতে চাইছিল, কিন্তু তোমার জন্য যাইতে চায় নাই। যখন তোমার নানু সহ্য করতে পারে নাই, তখন জোর করে তোমার আব্বুর সাথে ডিভোর্স করে নিয়ে যায়। তোমার আম্মু অজ্ঞান হয়ে গেছিল। যখন জ্ঞান ফিরে তোমার কথা জিজ্ঞেস করলে, তারা বলে তোমাকে রেখে এসছে। জঘন্য মানুষের রক্ত তোমার শরীরে বইছে। তুমিও যে ভালো মানুষ হবে না সেদিকে চিন্তা ভাবনা করে রাগে তোমাকে ফেলে আসে। কিন্তু তোমার আম্মু অসুস্থ শরীর নিয়ে কান্নাকাটি করে সবার হাত পা ধরে তোমাকে আনতে গেলে জানতে পারে তোমাকে কারো কাছে বিক্রি করে দিয়েছে। কোথায় বিক্রি করছে কেউ জানে না। তোমাকে সব জায়গায় খুঁজে পায় না। পরে যখন বাসার দিকে যেতে নেই, দেখে তোমার আব্বু রোড অ্যাক্সিডেন্ট করেছে। তোমার আম্মু ছুটে গেলে লাস্ট কথা কিছু বলার আগেই মারা যায়। রায়হানের কথা শুনে নয়ন দৌড়ে এসে ওর আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আম্মু আমাকে ক্ষমা করে দাও। আমি ভাবতেও পারছি না একটা মানুষ এত জঘন্য হতে পারে। আমাকে ক্ষমা করে দাও। আমি না বুঝে তোমাকে কত খারাপ ভেবেছি। নয়ন রাহেলা চৌধুরীকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। নয়নকেও রাহেলা চৌধুরী জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আমি জানি আমার ওপরে রাগ হওয়ার কথা। আমাকে ক্ষমা করে দে বাপ। আমি তোকে খুঁজে পাই নাই। আমি বিয়ে করতে চাইনি। আমাকে এখানে জোর করে বিয়ে দিয়েছিল, কিন্তু রায়হানের মতো জীবনসঙ্গী পেয়ে আমি ভাগ্যবতী। ও অনেক ভালো।
ও আমার সাথে তোকে অনেক জায়গায় খুঁজে, বাট তোকে আমরা পাই নাই। নয়ন রায়হানের হাত নিয়ে রাহিলা চৌধুরীর হাতের মধ্যে দিয়ে বলল, আঙ্কেল, আপনি আমার আম্মুর পাশে সারা জীবন এভাবে থাকেন, আপনার অসংখ্য ধন্যবাদ। নয়ন, রায়হানকে একবার আব্বু বলে ডাক। থাক, জোর করো না। আব্বু। নয়নের মুখে আব্বু ডাক শুনে রায়হান খুশিতে চোখের পানি চলে আসলো। রায়হান নয়নকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। রাহিলা চৌধুরী মামার সামনে গিয়ে বলল, আপনি আমার সন্তানকে যেভাবে আগলিয়ে রেখেছেন, আপনার কাছে আমি কৃতজ্ঞ। এভাবে বলবেন না, নয়ন আমাদের জন্য ঘর আলো করে এসেছিল। আমি নিজেও একজন খারাপ মানুষ ছিলাম। নয়নকে দেখে আমি নিজের অজান্তে ওকে বাসায় নিয়ে এসেছিলাম। একবার ভেবেছিলাম ফেলে রেখে চলে যায়, পরে কুত্তা থেকে ভয় পাচ্ছিল, আমাকে মামা বলে ডাক দিয়েছিল। সেখান থেকে ও আমাকে মামা বলে, আমি ওকে নিয়ে বাসায় আসি। আমারও সন্তান হচ্ছিল না, ওকে আমরা সন্তানের মতো পালতে থাকি। ও আমার সংসারে আসার পর আমি দায়িত্ববান হয়ে যাই। আমি ওর জন্য ভালো হয়ে গিয়েছিলাম। আচ্ছা নয়ন, তুমি কি আগে চিনতে পেরেছিলে ছোট আম্মুকে? সেদিন রাতে তুমি আমার বুঝতে পারছো, যেভাবে উঠে ফোনটা নিলে, আমি তো ভাবতেও পারি নাই যে ছোট আম্মু তোমার নিজের আম্মু হয়। আমি ওনার কণ্ঠ কেমন যেন লাগছিল। পরে ফোনের দিকে তাকাতে দেখি ছবির ওই মহিলাটা যে আমার মা হয়। ওনাকে বেঁচে থাকতে দেখে অবাক হই, কারণ মামা বলেছিল আমার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গেছিল। আমার খুব কষ্ট হয়েছিল যে বেঁচে আছে, অথচ আমার কাছে একবারও আসলো না। আমি কি জানতাম তুমি আমার সন্তান? আর তুমি তো একবারও আমাকে বলতেও পারতে। আমার কষ্ট লাগছে, অভিমান হলে আমি কিছু বলি না। শেষমেশ নোভার দাদিমা, নানি সব একই মানুষ। নেহার কথা শুনে সবাই হাসতে লাগলো। সবাই নিজেদের ভুল বোঝাবুঝি শেষ করে বসে থেকে গল্প করতে লাগলো। দুপুরে রান্না করে সবাই খাওয়া দাওয়া করে বিকালে নোভার পার্টির জন্য সব সাজানো শুরু করে দিল। নদীর হাতে হাত লাগলে নয়ন। নদী একে অপরের দিকে তাকালো। নদীর সাথে সাথে চোখ সরিয়ে বলল, তুমি বাঁধো। নদীর কথা শুনে নয়ন বেলুন অন্যদিকে লাগালো। সবার কাজ শেষ হলে নয়ন রাহেলা চৌধুরীর পাশে বসে কাঁধে মাথা দিয়ে থাকলো আর সবার কথা শুনতে লাগলো। নোভা এসে বলে, আব্বু তুমি না আমার কাঁধে মাথা দাও, আজকে আপুর কাঁধে মাথা দিচ্ছ কেন? নোভার কথাগুলো শুনে সবাই হাসতে লাগলো। রাহেলা চৌধুরী আর রায়হান চৌধুরী নোভাকে দুজনের মাঝখানে বসিয়ে বলল, তোমার আব্বুর বড় আম্মু চলে এসেছে তো, তাই আমাদের কাউকে পাত্তা দিচ্ছে না। আমার নাতনিকে ভুলভাল বুঝিও না। এদিকে আসো হিংসুটে বুড়ি। নয়ন নোভাকে কোলে নিয়ে বলে, উনি আমার বড় আম্মু আর আপনি আমার ছোট আম্মু। এতদিন বড় আম্মু ছিল না, তাই আপনার কাঁধে মাথা দিয়েছিলাম। এখন তো দুই আম্মু আছে, তাই একবেলা এই আম্মুর কাঁধে মাথা দিব, রাতে আপনার কাঁধে, ঠিক আছে? নয়নের কথা শুনে নোভা ভাবতে লাগলো। রাহেলা চৌধুরী নয়ন কাতুকিতু দিলে নোভা হাসতে লাগলো। সবে মিলে রাতে কেক কেটে নাচ গান করে সবার সাথে আড্ডা দিতে লাগলো। ট্রুথ ডেয়ার খেলতে গেলে নয়নকে ডেয়ার দিলে নয়ন বলে উঠল, নদী, আপনাকে কিছু বলতে চাই। আই অ্যাম সরি, আপনার সাথে আমি অন্যায় করেছি। আমার রাগ যার উপরে উঠে তাকে আমার সহ্য হয় না। আমিও সরি, তোমার সাথে খারাপ ব্যবহার করছি। তুমি আমাকে ইগনোর করলেও তুমি স্বামী হিসাবে বেস্ট ছিলে। যতই রাগ দেখাও, আমার কষ্টের সময় তুমি ঠিকই আমার পাশে দাঁড়িয়েছিলে। বিষয়টা আমার ভালো লেগেছিল। যাক, আপনার অন্তত আমার কিছু ভালো লেগেছিল। যাই হোক, দোয়া করি রাতুল ভাইয়ার সাথে সুখে থাকেন। আর ভাইয়া, আই অ্যাম সরি। রাতুলকে কেন সরি? না মানে কলেজের সামনে মেরেছিলাম। কি? না মানে উনি নদী আপুকে জড়িয়ে ধরেছিল, আমি ওনাকে মেরেছিলাম। আরে সরি বলতে হবে না, তোমার জায়গায় আমি থাকলে সেম কাজ করতাম। যাই হোক, তুমি আর আমার বউয়ের থেকে দূরে থেকো। ঠিক আছে শালিক হয়ে আমার একটু একটু। জি না, শালিকা হইছে দেখে যে ফাজলামি করবেন, ওইটা আমি মেনে নিব না। আমিও না। তোমাদের কি মনে হয় ওই বাচ্চা? আমি কি বাচ্চা নাকি? আমার কি জ্ঞান নেই নাকি? আমাকে আর বাচ্চা বলবেন না তো। একটা বাচ্চা অলরেডি আপনার কোলে, তারপরেও আমাকে বাচ্চা বলেন? নয়নের কথা শুনে নেহা লজ্জা পেয়ে গেল। নদী রাতুল তুলিবাতে সবাই অকট ফিল হইলে মামি বলে ওঠে, এই যাও, যা রুমে, অনেক রাত হয়েছে।
লজ্জা শরম বলে কিছু নাই। যাও তো যার যার বউকে নিয়ে ভাগো। নয়ন নেহাকে কোলে তুলে চলে গেল। নেহা লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। সবাই মিটিমিটি হাসতে লাগলো। তুলি বলে ওঠে, আপনি আবার তাকিয়ে আছেন কেন? যান গা। ইয়া মানে যায়। রাতুল নদীকে কোলে তুলে নিয়ে চলে গেল। তুলিও চলে গেল আর বাকি সবাই হাসতে লাগলো। রায়হান বলে ওঠে, ইয়া মানে আমি কি আমার বউ নিয়ে যাব? রায়হানের কথা শুনে সবাই হাসতে লাগলো। রাহেলা চৌধুরী লজ্জা পেয়ে বলে, বুড়ো হয়ে গেছো ভেবে চিন্তায় কথা বলবো? চুল পাকছে বাট মনটা তো কচি আছে। আমি বা এখানে পড়ে থেকে কি করব? আমিও যাই আমার বউকে নিয়ে। আমি বা বাচ্চামুখে। সবাই হেসে যার যার বউ কোলে নিয়ে মেয়েরা সব লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। যার যার মতো রুমে চলে গেল। বাই বাই, টাটা। অনেক হাসছেন আপনি মিয়া, এত হেসে লাভ নাই। আপনারা সব তুলি নোভার মতো ঘুমান।